ধরো একজন চাষি বর্ষার আগে ধান লাগালো, আর যদি বৃষ্টি না হয় তাহলে কি ক্ষতি হবে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন শুধু ধান চাষ হয়, আর রাজস্থানে কেন এত ধান চাষ হয় না? রাজস্থানের আবহাওয়াটা কেমন একটু শুকনো শুকনো মরুভূমি টাইপের, আমাদের এখানে আবহাওয়াটা কেমন? এই জিনিসগুলা কে ডিসাইড করছে? তো সেই সব জিনিস আজ আমরা আজকের এই যে আমাদের পড়া ওয়েদার অ্যান্ড ক্রপ প্রোডাকশন, যে ভোকেশনাল কোর্সের যে সেকেন্ড চ্যাপ্টার ওয়েদার, আবহাওয়া ও শস্য উৎপাদন, এটা আমরা আজ দেখব। তো চলো শুরু করছি। আর হচ্ছে যে আমি একদম ক্লিয়ারভাবে বোঝাবো, যে এখানেই তোমার 60% ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসের মধ্যেই। তো ক্লাসটা ঠিকঠাক দেখতে থাকো। তো প্রথমে আছে ডেফিনেশন অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। ক্লাইমেট, ডেফিনেশন অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। ডেফিনেশন মানে তো সংজ্ঞা, কিসের? ওয়েদার আর ক্লাইমেট। ওয়েদার মানে কি? আবহাওয়া। আর ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু। আবহাওয়া মানে কি? আবহাওয়া মানে কি আজকের যে অবস্থা, আজকে কেমন গরম, আজকে রোদ দিচ্ছে কিনা, আজকে কেমন, আজ বৃষ্টি হচ্ছে কিনা, এইটা হচ্ছে আজকের ওয়েদার। আর ক্লাইমেট মানে কি? এই ওয়েদারের 25 থেকে 30 বছরের যে গড় বা যোগফল, এটাকে বলা হয় ক্লাইমেট বা জলবায়ু। তো হচ্ছে যে আরেকটু সহজভাবে বলতে গেলে, ওয়েদার, ওয়েদারটা চেঞ্জ হতে থাকে। যেমন আজকে বৃষ্টি পড়ছে, কাল গরম, তারপরের দিন হচ্ছে রোদের ঝলমলে, সেরকম। আর ক্লাইমেটটা এই ওয়েদারকে ডিসাইড, ওয়েদারের 25 থেকে 30 বছরের যে যোগটা, সেটাই তৈরি হয় ক্লাইমেট। আরও সহজভাবে বলতে গেলে, যে ধরো আজ তোমার 109 ডিগ্রি জ্বর আছে, তো এটা হলো আজকের ওয়েদার। আর ক্লাইমেট মানে কি? যে তুমি কটা বছর রোগা বা পাতলা, সেটা হচ্ছে এটা ক্লাইমেট, তোমার ক্লাইমেট সেরকম। এবার নেক্সট কি দেখবো? দেখবো টাইপস অফ ওয়েদার প্যারামিটার। টাইপস অফ ওয়েদার প্যারামিটার। দেখো, ওয়েদার প্যারামিটার, ওয়েদার প্যারামিটার, প্যারামিটার মানে হচ্ছে কি? মাপযোগ করা। তো আমরা ওয়েদার মানে আমাদের আবহাওয়াটাকে কী কীভাবে মাপযোগ করবো, কোন কোন জিনিসগুলোর উপর? তো তার মধ্যে কী কী আছে? আমাদের টেম্পারেচার আছে, রেনফল আছে মানে বৃষ্টিপাত, হিউমিডিটি আছে। তো এই জিনিসগুলো আমরা সেকেন্ড ইউনিটে দেখবো। 3 নম্বর কি আছে? আচ্ছা, রোল অফ মনসুন ইন এগ্রিকালচার। মনসুন, রোল অফ মনসুন। মনসুন মানে কি? মনসুন মানে হচ্ছে কি? যে বর্ষা। এই বর্ষার কি রোল আমাদের চাষের ক্ষেত্রে, চাষবাসের ক্ষেত্রে? দেখো, বর্ষা দেখতে গেলে এই 70% যে আমাদের চাষবাস এই বর্ষার উপরে বা মনসুনের উপরে নির্ভর থাকে। কারণ যে রেনফেড এরিয়া, মানে যেগুলো সেচের, শুধুমাত্র সেচের জলে চাষ হয়, সেগুলো শুধুমাত্র এই মনসুন বা এই বর্ষার উপর ডিপেন্ড করে চাষ করা হয়। আর হচ্ছে কি? যে আমাদের যে খারিফ শস্য, খারিফ শস্য বা আমন ধান, এই মনসুনের উপরে ডিপেন্ড করে লাগানো হয়। তারপর আমরা কি দেখবো 4 নম্বরে? আচ্ছা, অ্যাগ্রো ক্লাইমেটিক জোন অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাগ্রো ক্লাইমেটিক জোন অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো, এই জোন 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 যে যেখানে আমি লিখছি জোন, তো জোন লেখাটা অনেকে জানতে হবে যারা প্রিপেয়ার খেলে। জোন মানে কি? জোন মানে একটা যে কোনো এলাকা। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা আছে, সেই জায়গাগুলোকে একটা নির্দিষ্ট এলাকায় ভাগ করা হয়েছে এই চাষবাসের ক্ষেত্রে। যে এইখানের এত টেম্পারেচার, এইখানে এত বৃষ্টিপাত হয়, তো এইখানের এই মাটি এরকম, তাহলে সেই জায়গায় কোন কোন ফসলগুলো হবে, সেইভাবে একটা একটা ভাগ করা হচ্ছে। তো সেইগুলো আমরা দেখবো যে অ্যাগ্রো ক্লাইমেটিক জোন অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এবার দেখবো ক্রপ সিজন। ক্রপ সিজন, ক্রপ সিজন। সিজন মানে তো ঋতু, ক্রপ সিজন মানে কোন কোন সময় আমরা ফসল লাগাবো। এই দেখতে গেলে আমাদের 3টা ক্রপ সিজন আছে। কি কি? রবি, খারিফ আর জাইদ। এগুলা আমরা দেখবো। রবি কোন সময়? শীতকালে। খারিফ বর্ষাকালে। জৈদ যে ইয়েকালে, গ্রীষ্মকালে, এরকম লাগানো হয়। দেখো, এবার হচ্ছে যে এটা দেখবো, আমরা ডিটেলস দেখবো, তার সঙ্গে আউশ ধান, বোরো ধান কখন লাগা হয় সেগুলো দেখবো। 6 নম্বর কি আছে? ক্রপ কনসেপ্ট অফ ওয়েদার ফরকাস্টিং। কনসেপ্ট কিসের আছে? অফ ওয়েদার ফরকাস্টিং।
তো ওয়েদার ফরকাস্ট মানে কি, যে কোনো জিনিস আগে থেকে বলে দেওয়া। আজকে আজকে 3 দিন আজকে আমাদের এখানে জ্বর পড়ছে, তো এই ওয়েদার ফরকাস্টিং মানে কি, যে যে আগের সপ্তাহ কেমন থাকবে বা 7 দিনের রিপোর্ট এখনই বলে দেবে, সেটা হচ্ছে ওয়েদার ফরকাস্টিং। যেমন কোনো দেখো তোমরা যে ওয়েদার ইন মাই লোকেশন বলে গুগলে সার্চ করলে চলে আসে যে নেক্সট 7 ডে তোমার ওখানে টেম্পারেচার বা কেমন আবহাওয়া থাকবে। আর হচ্ছে ইন্ডিয়া এই যে হচ্ছে, তারপর দেখবো এগ্রো মেট্রোলজিক্যাল অ্যাডভাইজারি সার্ভিস। এগ্রো মেট্রোলজিক্যাল অ্যাডভাইজারি সার্ভিস, এই এগ্রো মেট্রোলজিক্যাল অ্যাডভাইজারি সার্ভিসই মানে বলে দিই যে চাষবাসের অনেক কিছু বলে দিই। আর হচ্ছে এই মেট্রোলজিক্যাল মানে হচ্ছে এই জলবায়ু প্রকৃতি নিয়ে আলোচনা করা। তো এই এগ্রো মেট্রোলজিক্যাল সার্ভিস এটা 1935 সালে প্রথম চালু হয়, 1945 খ্রিস্টাব্দে ইন্ডিয়াতে চালু হয় প্রথম। তো এই জিনিসগুলো আমরা দেখবো। তো প্রথমে একবার ওভারভিউ দিয়ে দিলাম, তো চলো এবার শুরু করছি মেন টপিক। এবার কি আছে হয়েছে যে ভূমিকা। তো ভারতবর্ষ মূলত কৃষি নির্ভর দেশ, ঠিক। ভারতীয় শস্য উৎপাদনকে যেসব কারণ প্রভাবিত করে তার মধ্যে আবহাওয়া ও জলবায়ু খুবই গুরুত্বপূর্ণ। শস্য চাষের জন্য কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? আবহাওয়া ও জলবায়ু। এবার হচ্ছে এখানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি পড়ছি, যে এখানে হচ্ছে যে জলবায়ু ও আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণ এক হচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। আর নেক্সট হচ্ছে যে আবহাওয়া জলবায়ুর উপাদান, আবহাওয়া জলবায়ুর উপাদান, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই দুটো বলার আগে আমরা দেখব যে আবহাওয়া আর জলবায়ুর সংজ্ঞাটা। তো হচ্ছে কি, যে আবহাওয়া মানে তো বললাম যে কোনো স্থানের দৈনন্দিন যে অবস্থা। যেমন এখন আমাদের এখানে মেঘলা আবহাওয়া, এখন এখানে বৃষ্টি পড়ছে, আজ এখানে বৃষ্টি পড়ছে, আজ এখানে গরম, আজ এখানে ঠান্ডা, তো এটা হচ্ছে এখানের আবহাওয়া। আর জলবায়ু কি, জলবায়ু মানে হচ্ছে যে আবহাওয়ার 25 থেকে 30 বছরের যে রিপোর্ট, সেটা হচ্ছে জলবায়ু। আচ্ছা, তো এটা পড়ছি। কোনো স্থানের ও কোনো নির্দিষ্ট সময়ের, যেমন কিছু সময় বা একদিনের বায়ুমণ্ডলের অবস্থা, যেমন বৃষ্টিপাত, উষ্ণতা বা আর্দ্রতা, শৈত্য বা উচ্চাপ বা প্রবাহ, এগুলোকে আবহাওয়া বলা হয়। আবহাওয়া বলতে গেলে কোনো স্থানের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, চাপ, বৃষ্টিপাত এই প্রভূত দৈনন্দিন অবস্থাকে বোঝায়। তোমরা পড়ে নেবে এটা, যেমন আজকে ঝড়ের গতিবেগ, পরিমাণ, এসব আছে। জলবায়ু মানে হচ্ছে যেটা বললাম। তারপরে হচ্ছে যে পশ্চিমের জলবায়ু, আমাদের জলবায়ু, পশ্চিমের জলবায়ু কেমন? উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয় প্রকৃতির, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে। পশ্চিমের জলবায়ু হচ্ছে উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয় প্রকৃতির। এই উত্তরের পার্বত্য অঞ্চল বাদে সর্বত্রই অধিক উষ্ণতা বিরাজ করে। এবার দেখবো যে আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণ। দেখো আবহাওয়া, জলবায়ু তো জলবায়ু, আবহাওয়া মানে কি, যে আজকের কি অবস্থা, আর জলবায়ু মানে কি, যে যে জলবায়ু আবহাওয়ার একটা কর। তো এটা নিয়ন্ত্রক, নিয়ন্ত্রক মানে কি, নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রক মানে হচ্ছে কন্ট্রোল। তো আবহাওয়া ও জলবায়ুকে কে কন্ট্রোল করছে বা নিয়ন্ত্রণ করছে? কন্ট্রোল মানে কি, মানে ওকে নিয়ন্ত্রণ করা। যেমন একটা টিভিকে কন্ট্রোল করার জন্য রিমোট থাকে, সেরকম এই আবহাওয়া জলবায়ুকে কে নিয়ন্ত্রণ করে? সেগুলো হচ্ছে অক্ষাংশ, অক্ষাংশ, অক্ষাংশ আছে। আর কি আছে? উচ্চতা আছে, সমুদ্র সান্নিধ্য, সমুদ্র সান্নিধ্য। আর কি আছে? পর্বতের অবস্থান, বায়ুর চাপ প্রবাহ। আচ্ছা, পর্বতের অবস্থান, বায়ুর চাপ প্রবাহ। আচ্ছা, আর হচ্ছে মাটির অরণ্য অবস্থান। তো হচ্ছে কি অক্ষাংশ, অক্ষাংশ জিনিসটা কি? অক্ষাংশ হলো, অক্ষাংশ মানে কি,
তো এটা আমাদের পৃথিবী। এখানে যে এটা আমরা লাইনে ভাগ করলাম, পৃথিবীকে লাইনে ভাগ করলাম, ঠিক আছে। তো এই লাইনটা হচ্ছে বিষুবরেখা, বিষুবরেখা। তো বিষুবরেখা থেকে কতটা উত্তরে বা কতটা দক্ষিণে যাচ্ছি এটাই হচ্ছে অক্ষাংশ। দেখো সাধারণত উত্তরে ঠান্ডা থাকে, তো যদি উপর দিকে যাওয়া হয় তো আমাদের আমরা ঠান্ডা পাবো, যদি নিচ দিকে থাকি তো আমাদের কি গরম লাগবে। তো এটা কি কন্ট্রোল করছে, তার মানে যদি কোনো জায়গা যদি উত্তর দিকে থাকে তো সেখানে আবহাওয়া জলবায়ু কেমন কম হতে পারে, ঠান্ডা হতে পারে। যদি কোনো জায়গা পৃথিবীর এই যেটা আছে দক্ষিণ মেরুতে থাকে তাহলে কি হবে, সেখানে গরম হবে। আর হচ্ছে উচ্চতা, দেখো উচ্চতা মানে হচ্ছে হাইট। একে দেখতে গেলে যে সমুদ্র থেকে যত উপরে উঠে যায়, যত উপরে যাবে তত আমার উচ্চতা কমবে, যত উচ্চতা কমবে সেই জিনিসটা। এবার যদি আমরা সমুদ্র থেকে অনেক উঁচুতে থাকি তাহলে সেখানে টেম্পারেচার এমনিতেই কম হবে। আর যদি সমুদ্র থেকে ঠিক আশপাশে থাকি মানে হালকা উচ্চতায় তাহলে সেখানে গরম লাগবে। বিশেষ করে এখানের থেকে তো এখানে টেম্পারেচার গরম হবে কি, সেখানে কম হবে। এবার সমুদ্র সান্নিধ্য মানে কি, সমুদ্রের পাশের অবস্থান। এটা সমুদ্র রয়েছে, এটা সমুদ্র, তো এর যে পাশের যে জায়গাগুলো, এটার পাশের জায়গাগুলো এটা অবস্থান। তো যেমন এখানে যদি সমুদ্র থাকে তো এখানে যে অবস্থা কি হবে, এখানে না ঠান্ডা না গরম। যদি ঠান্ডা স্রোত আসে তো জায়গাগুলো ঠান্ডা থাকবে, যদি এখানে গরম স্রোত আসে তো গরম থাকবে। তো সেই যে সমুদ্র সান্নিধ্য মানে সমুদ্রের আশেপাশে জায়গাগুলো ডিপেন্ড করে। পর্বতের অবস্থান হচ্ছে কি, পর্বতের উঁচুতে ঠান্ডা আর নিচে গরম। তো যদি কোনো জায়গায় পর্বত উঁচু থাকে যেমন দার্জিলিং তো সেখানে ঠান্ডা, আর যদি কোনো জায়গায় যদি নিচু থাকে যেমন কলকাতা বা পুরুলিয়া তো সেরকম দেখতে গেলে এখানে গরম থাকবে। এবার হচ্ছে বায়ুর চাপ বলে মানে যে একটা নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট পরিমাণ বায়ু। আর মাটি প্রত্যক্ষভাবে মানে ডাইরেক্টলি ঠিক এই যেটা নিয়ন্ত্রণ করে না কিন্তু ইনডাইরেক্ট করে। যেমন মাটির ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি মানে হচ্ছে জল ধারণ ক্ষমতা। যদি কোনো মাটি বেশি জল ধারণ করতে পারে সেখানে কি হবে, সেখানে আবহাওয়াটা কি হবে, জল থাকলে ঠান্ডা থাকবে। আর যদি সেখানে জল না থাকতে পারে যেমন মরু অঞ্চল তাহলে কি হবে, সেখানে যদি এখানে বালি মাটি থাকে তো কি হবে, সেখানে গরম থাকবে। এবার হচ্ছে অরণ্যের অবস্থান, এটা সবাই জানো। যদি অরণ্য থাকে তো কি হয়, সেখানে জল বেশি হয়। ঠিক আছে, এটি গেল নিয়ন্ত্রক। এবার দেখুন উপাদান। কম্পিউটার ল্যাব 13। এবার দেখব জলবায়ুর উপাদান। উপাদান মানে এলিমেন্টস। উপাদান মানে কি জলবায়ু উপাদান কি নিয়ে গঠিত হয়, কি নিয়ে তৈরি হয়। প্রথমে আমরা এর আগে কি দেখলাম, যে কন্ট্রোল করা উপাদান। দেখো উপাদান এবং চা তৈরি কি উপাদান লাগছে, চিনি, জল, দুধ, চা। এরকম এই জলবায়ু আর আবহাওয়ার কি উপাদান নিয়ে তৈরি হচ্ছে সেগুলো কি হলো না, সেগুলোর মধ্যে আছে বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুর গতি। বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, গতি, আর কি আর হচ্ছে বায়ুর গতি, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা, তুষারপাত। বৃষ্টিপাত, তুষারপাত, বায়ুর আর্দ্রতা। দেখো হচ্ছে কি বায়ুর উষ্ণতা মানে কি হচ্ছে যে বায়ুর তাপমাত্রা। যে বায়ু কতটা উষ্ণতা আছে, কতটা তাপ বেশি আছে। তো তো কি হয় যখন হচ্ছে যদি আমাদের পৃথিবীর অবস্থান যদি সূর্য থেকে অনেক কাছে হয় তো এমনিতে আমাদের তাপমাত্রা বেশি হবে, ঠিক তো। হচ্ছে বায়ুর চাপ।
এটা ইয়াটা আসছে না, বোতলটা ছবি এসছে, বোতলটা এসছে টমেটো না একটু হুম। এবারে কি হচ্ছে বায়ু, বায়ু উষ্ণতা, উষ্ণতা মানে কি, মানে তাপমাত্রা কতটা গরম, বায়ু কতটা গরম, দিনে কতটা বায়ুটা ঠান্ডা বা গরম আছে সেটা হলো বায়ুর উষ্ণতা। আচ্ছা, এটা কে নির্ণয় করে? এটা নির্ণয় করে যে তার যে অবস্থান, বায়ুর অবস্থান। দেখুন বলতে গেলে কেমন বলবো যে ধরো সূর্য, এটা পৃথিবী আমাদের, এটা সূর্য, এটা সূর্য। তো সূর্য পৃথিবীর অবস্থানের উপরে এই বায়ুর তাপমাত্রা নির্ণয় করে। যত কাছে থাকবে তত তাপমাত্রা বেশি হবে। দেখবে যে বায়ুর চাপ, দেখো চাপ, চাপ মনে হচ্ছে বায়ু কতটা কি বলে ওজন, বায়ু যে বায়ু কতটা চাপ দেবে ওজনে, মানে যে এখানে বায়ুর চাপ, এই আওয়াজ করিস না, যেখানে বায়ুর চাপ বেশি সেখানে কি হয়, সেখানে রোদ জন্মার জায়গা, রোদ দেয়। আর যেখানে বায়ুর চাপ ধরো কম থাকে সেখানে কি হয়, সেখানে বৃষ্টি পড়ে। আর গতি, মানে গতি হচ্ছে বায়ুর যেটা গতি, কত স্পিডে বায়ু চলাচল করছে। কি হয় ব্যাপারটা যে এই গতি কি হবে, কারণ এই গতিটাই কি করে ঠান্ডা বায়ুকে গরম স্থানে, গরম বায়ুকে ঠান্ডা স্থানে নিয়ে যায়। বৃষ্টিপাত, বৃষ্টিপাত হচ্ছে যে এই যখন তরল আকারে পড়ে মেঘ, সেটাকে আমরা বৃষ্টিপাত বলি। এটা আগে আসে আর ভালো করে দেখবো সংখ্যাটা। তুষারপাত মানে কি, শিলাবৃষ্টি, যেটা তুষারপাত, তুষার পড়ে মেঘের মতন তুষার পড়ে। আর্দ্রতা, আর্দ্রতা মানে কতটা গরম। ঠিক আছে, এগুলো নিয়ন্ত্রণ করছে ছটা জিনিস: বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুর গতি, বৃষ্টি, তুষারপাত, আর্দ্রতা। আর এখানে মেঘও আছে, সঙ্গে মেঘও আছে, মেঘ, মেঘ। ঠিক। এবার আছে যে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক, কী কী নিয়ন্ত্রক আছে? আচ্ছা, নিয়ন্ত্রক, আচ্ছা পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক তো কি আছে, দুটো সাগর আছে, এখানে আছে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর নাকি? হ্যাঁ, ভারত মহাসাগর উপস্থিত নিয়েছে দুটো সাগর, মনে করো ছটা জিনিস আছে টোটাল, দুটা সাগর, এটা বঙ্গোপসাগর আর হচ্ছে ভারত মহাসাগর। আর অবস্থান কি আছে, আর আছে অবস্থান আছে কর্কট ক্রান্তি রেখা আর হিমালয় পর্বত অবস্থান। চারটে গেলো, চারটে গেলো, আর দুটো আছে, একটা আছে মৌসুমী বায়ু আর একটা হলো পর্বতের অবস্থান, না ভূমির উচ্চতা, ভূমির উচ্চতা। ঠিক আছে, প্রথম হচ্ছে কর্কট ক্রান্তি রেখার, না প্রথম হচ্ছে কর্কট ক্রান্তি রেখার অবস্থান। ওইখান থেকে শুরু করবো কি, কর্কট ক্রান্তি রেখার অবস্থান। তো রেখার অবস্থান, তো এই যে যেটা বললাম, এই যে পৃথিবীতে আমরা একটা গ্লোবে কাটি, একটা গ্লোবটাকে কাটি আড়াআড়ি, তো এই যে রেখাটা, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তো এই রেখাটা আমাদের দেখতে গেলে আসানসোলের পাশ দিয়ে গেছে, তো সেই জন্য আসানসোলে ওইখানে গরমটা একটু বেশি। ঠিক আছে, এটা নিয়ন্ত্রণ করছে। নেক্সট আছে কি, মৌসুমি, দেখো মৌসুমি, মৌসুমি বায়ু, এই মৌসুমি বায়ু কী করছে, বর্ষা আনছে, বর্ষা আনছে। এই মৌসুমি বায়ুর ফলে আমাদের আমন ধান চাষ হচ্ছে এখানে। আসছে কি আছে, বঙ্গোপসাগর উপস্থিতি, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর। ঠিক আছে, বঙ্গোপসাগরের উপস্থিতি, ভারত মহাসাগর, ভূমির উচ্চতা, হিমালয় পর্বতের অবস্থান আর ভারত মহাসাগর উপস্থিতি। এটা ছোটা জিনিস মনে রাখবে কি, বঙ্গোপসাগর অবস্থান, ভারত মহাসাগর অবস্থান, ভূমির উচ্চতা, মৌসুমী বায়ু, কর্কট ক্রান্তি রেখার অবস্থান, আর এদিকে গেল কি, হিমালয় পর্বতের অবস্থান। ঠিক আছে, এবার দেখবো যে এটার ডিফারেন্টগুলো কি আছে, ওয়েদার আর ক্লাইমেট। কোনো স্থানের বায়ুর উচ্চতা, বায়ুর আর্দ্রতা, চাপ, বৃষ্টিপাত প্রভৃতি দৈনন্দিন অবস্থাকে বলা হয় আবহাওয়া। ঠিক আছে,
আবহাওয়ার কোনো নির্দিষ্ট অঞ্চল থাকে না। আবহাওয়া ঋতু পরিবর্তন প্রভাবিত হয় না, কিন্তু জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। জীবের জীবনধারণের জন্য আবহাওয়া দ্বারা প্রভাবিত হয় না। ঠিক আছে, এগুলো সব দেখে নিবে, এগুলা সহজ করে অন্তত চাপ। আবহাওয়া জলবায়ুর উপাদান কী কী উপাদান আছে প্রথমে আমি বলে দিচ্ছি কী কী উপাদান আছে। এবার হচ্ছে নেক্সট বায়ুমণ্ডলের উষ্ণতা। যে বায়ুমণ্ডলের উষ্ণতা হচ্ছে যে উষ্ণতা প্রথম উষ্ণতা, বায়ুমণ্ডল কীভাবে উষ্ণ হয়। এটা আমাদের পৃথিবী, সান, মানে আর্থ। আর্থ, এটা আর্থ, সান। সান, ঠিক আছে, এই আর্থ থেকে সানে কি এসছে, তাপ, যে তাপটা আসছে, তাপ আসছে, তো কি হচ্ছে এখানে যে 66%, এখান থেকে 66% এটা কি করছে, হিট করছে, আর 33% কি যে রিফ্লেক্ট আছে। তো এটা এই যে রিফ্লেক্ট যে যাচ্ছে 33%, না 34%, তো হচ্ছে কি ব্যাপারটা, যে যে রিফ্লেক্ট যেটা যাচ্ছে, তো সেটাকে কি বলা হয়, অ্যালবিডো। অ্যালবিডো, অ্যালবিডো। আর যেটা আছে সেটা হচ্ছে ইনসুলেশন। তো এই যে ইনসুলেশন, এটার জন্য আমাদের কি হচ্ছে, আটটা গরম হচ্ছে, বুঝলো, আট তো গরম হলো। এবার কি হচ্ছে যে কতটা টেম্পারেচার কোন প্রাণী সহ্য করতে পারে, হচ্ছে যে সাধারণত 4.4 ডিগ্রি সেলসিয়াস সে তাপমাত্রার নিচে ও 48.4% সেলসিয়াসের তাপমাত্রার উপরে কোনো উদ্ভিদ বাঁচতে পারে না। কত নিচে, বিলো, এই বিলো কত 4.4 ডিগ্রি সেলসিয়াস, আর আপার কত আছে 48.4, নাকি 48.4। আচ্ছা, কত একদম পরীক্ষা মাস্ট ইম্পর্টেন্ট, বিলো কত নিচে, কত ডিগ্রি নিচে, 44.4 সেলসিয়াস। আর এটা যে সেলসিয়াস আছে কি না, ডিগ্রিতে আছে, সেলসিয়াস না, সেলসিয়াস ডিগ্রিতে আছে। ঠিক আছে, এর নিচে কোনো উদ্ভিদ প্রাণী বেঁচে থাকতে পারে না। ঠিক আছে, আর হচ্ছে এখানে প্রধান শস্য ঋতুকে তিন ভাগে ভাগ করা হয়, খারিফ, রবি, জাইদ। দেখবে খারিফ, রবি, জাইদ, এই তিন ভাগে প্রধান তিনটা শস্য ঋতু। খারিফটা কখন, রবিটা কখন, জাইদটা কখন, একটু পরে বলছে, ওটা নিয়ে একটা বড় চ্যাপ্টার আছে। আচ্ছা, এবার হচ্ছে বায়ুর উষ্ণতার পরিমাপ ও তাপমাত্রা নির্ণয়। তো আমরা প্রত্যেক দিনের ডেইলি তাপমাত্রা কীভাবে নির্ণয় করি, ডেইলি ডেইলি তাপমাত্রা ডেইলি তাপমাত্রা ডেইলি তাপমাত্রা আমরা যে ম্যাক্সিমাম দিনের, প্রত্যেক দিনের ম্যাক্সিমাম প্লাস মিনিমাম লিখছি আগে। আচ্ছা, মিনিমাম আগে মিনিমাম প্লাস ম্যাক্সিমাম ডিভাইড বাই 2, না 100 কত করছে, ডিভাইড বাই 2। ঠিক আছে, এটা ডেইলি বেরোবে। যদি মান্থলি বের করা হয়, তো কী করতে হবে এখানে, মানতে হবে কোনো মাসের প্রত্যেক দিনের গড় উষ্ণতা যোগ করতে তাকে সেই মাসের দিন সংখ্যা দিয়ে ভাগ গড়। আচ্ছা, দিন সংখ্যা, মাসের দিন সংখ্যা, মাসে কত দিন আছে, তখন 30 দিন, 30, আর কত টেম্পারেচার গেল, আর কত উষ্ণতা ম্যাক্সিমাম মিনিমাম কত হচ্ছে, সেটা দিয়ে ভাবি দেবে। আর ওই যেটা আছে বার্ষিক, বার্ষিক মানে ইয়ার, কত গেলো উষ্ণতা, ম্যাক্সিমাম মিনিমাম যোগ করে কত উষ্ণতা গেলো, ডিভাইড বাই 12। এটাও ম্যাক্সিমাম মিনিমাম কত গেলো, ডিভাইড বাই 30, এইভাবে বার করবো। আচ্ছা, এবার হচ্ছে যে বায়ু উষ্ণতা মাপার স্কেল দুটো আছে, একটা ফারেনহাইট স্কেল, একটা সেলসিয়াস। তো সেলসিয়াসটাকে সি দিয়ে লেখা হয়, ফারেনহাইটটাকে এফ দিয়ে। কটা স্কেল আছে, দুটো আছে, একটা সেলসিয়াস আর একটা ফারেনহাইট। দেখো যে আমাদের ফারেনহাইট যেটা সেলসিয়াস স্কেল, তো হলো যে সেলসিয়াসটা আমাদের এখানে ব্যবহার করা হয়, ফারেনহাইটটা বেশ করে আমেরিকাতে ব্যবহার করা হয়। ঠিক,
লিখছি না বেশ কিছু। আচ্ছা, এটা ইকুয়েশনটা সেলসিয়াস 100 প্লাস ইকুয়াল টু F23 F32 F32 বাই 180। আচ্ছা, এই ইকুয়েশনটা এটা লিখতে পারো, বা এখানে এই সেম জিনিস এটা কাটে কত হবে 5 হবে নাকি 5 হবে, 5 হবে, এটা কাটে 5 হয়ে যাবে আর এটা কাটে 9 হয়ে যাবে। দেখি কাটাকাটি করে 5 গুণে 10 আচ্ছা, ইকুয়েশন গেল। এবার যে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ সমূহ, কেন উষ্ণতা হয়, তো তার জন্য হচ্ছে সূর্য রশ্মি তাপীয় বলে তারতম্য অক্ষাংশ, এগুলার কারণ আছে কতগুলো। কি কারণ আছে? প্রথম হচ্ছে সূর্য রশ্মি তাপীয় বলে তারতম্য। প্রথম কারণ হচ্ছে সূর্য রশ্মি তাপীয় বলের তারতম্য। হচ্ছে তাপীয় বলের তারতম্য মানে কি হচ্ছে, যে দেখো সূর্যের তাপীয় বল, যেটা আমি একটু আগে বললাম যে ইনসুলেশন, তো 66% ইনসুলেশন আর 34% হচ্ছে এটা হচ্ছে এলবি2 এর ইনসুলেশন। তো এই ইনসুলেশন 66% কোনো এলাকায় সূর্য কতটা তাপ দিবে, কোনো এলাকায় কতটা তাপ তাপ তাপবে, কোন জায়গাটা ওই পৃথিবীর কোনো জায়গায় কীভাবে কতটা তাপবে সেটা বলছে। তো কারণ হচ্ছে কি, যে এটা যদি আমাদের আর্থ হয়, যদি সূর্য এখানে থাকে তো কী হবে, সূর্যটা যদি লম্বালম্বি থাকে, ধরো এই এই জায়গাটা বেশি উষ্ণ হবে, কারণ সূর্যরশ্মির পতন কোণ, দেখো এটা আছে এখানে, সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য যদি লম্বা লম্বা আড়াইটি থাকে একদম, তাহলে এখান জায়গাটা বেশি হিট হবে, তুলনামূলকভাবে দেখতে গেলে এখানে থেকে। এইটা হলো একটা প্রথম। আর কি আছে, আর আছে দিন রাত্রি। দেখো দিন রাত্রি, যদি দিনের দৈর্ঘ্যটা যদি বেশি হয়, বড় দিন হয়, তাহলে কি হবে, সূর্য অনেক সময় আলো দিবে, তাহলে কি হবে, বেশিক্ষণ যদি আলো দিই তাহলে হিট বেশি হবে, যদি কম সময় আলো দিই তো কম হিট হবে একদম। এবার হচ্ছে নেক্সট হচ্ছে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব। একদম যদি পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব যদি কাছে থাকে, একদম ক্লোজে হয়, তাহলে কি হবে, বেশি হিটটা তাড়াতাড়ি হবে, অনেক হবে। আর যদি দূরে হয় তো একটু কম হবে, সেই তুলনায় দেখতে গেলে। এবার হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থান। ধরো মেঘ আছে, ধরো ধরো বিভিন্ন উপাদানের মধ্যে আমি মেঘ ধরছি, মেঘ, তো এখানে মেঘ আছে, অনেক মেঘ আছে, তাহলে কি হবে, এই যে যে রশ্মিটা আসছে এখানেই পড়ছে, কি হবে, এখানে এতটা আর আসতে পারবে না, আসলে কিন্তু এত আসতে পারবে না, হিটটা কম হবে। এই গেল প্রথম পয়েন্ট, সূর্যের তাপীয় বলের তারতম্য। ঠিক আছে, এবার কি দেখবো, যে অক্ষাংশ। অক্ষাংশ অক্ষাংশ তো আমরা প্রথমে বললাম, এই যে জায়গাটা, এটা হচ্ছে অক্ষাংশ, এইটা হচ্ছে আমাদের কি কর্মক্ষেত্র রেখা। তো এখান থেকে যত এদিকে যাবো তত হচ্ছে আমাদের উত্তর দিকে, আর এটা দক্ষিণ দিকে। যদি উত্তর দিকে যায় তো আমরা ঠান্ডা, আর এদিকে যাই তো গরম গরম দেখছি। তো যদি আমাদের যদি হচ্ছে অক্ষাংশটা যদি আমাদের উত্তর দিকে থাকে, আমরা থাকি, তো আমাদের এখানে ঠান্ডা আবহাওয়া হবে, এদিকে গরম আবহাওয়া হবে, সেই জিনিসটা বলছি না। আচ্ছা, এটা হচ্ছে ভূমির ভাবের উচ্চতা। যত ভূমি, দেখো এই যে প্রথম বললাম যে ভূমির উচ্চতা সমতল দিকে যত উপর উঠবো তত আমাদের কি হবে, টেম্পারেচারটা কমবে, কিন্তু কোনো সময় এটা ব্যতিক্রম দেখা যায় আলাদা ব্যাপার, কিন্তু বেসিক্যালি কি হয়, উচ্চতা উঠলে এটা কমে। সমুদ্র স্রোত, দেখো সমুদ্র স্রোত, স্রোত মানে কি, সমুদ্র থেকে আর স্রোত আসছে, যদি ঠান্ডা স্রোত আসে তো কি হবে, আশেপাশের জায়গাগুলো ঠান্ডা থাকবে, যদি গরম স্রোত আসে তো আশেপাশের জায়গাগুলো কি হবে, গরম হবে। ঠিক আছে, এবার হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। দেখো সমুদ্র থেকে দূরত্ব, যদি বলা হয়, তো দেখো ধরো দীঘা, দীঘা, তো কি হচ্ছে, দীঘাতে সমুদ্র কাছে আছে, তো সেখানে আবহাওয়া কি হয়, বেসিক্যালি কেমন হয়, না ঠান্ডা না গরম, মিডিয়াম। কিন্তু যখন ঠান্ডা সমুদ্র আসে তো সেখানে ঠান্ডা হয়, কিন্তু দেখতে গেলে আমাদের পুরুলিয়াতে বেশিরভাগ দিন কি থাকে, গরম থাকে। হলো ব্যাপারটা। এবার হচ্ছে যে ভূমিভাগের ঢাল, ভূমিভাগের ঢাল, এটা একটা কোনো পর্বত, তো ঢালটা উত্তরমুখী ঢালে কি হয়, কোনো সময় এটা একটা অনুবাদ আর একটা পূর্বপাত ঢাল। তো যখন বায়ু আসে, এক ঢালে বৃষ্টিপাত প্রচুর হয়, এক ঢালে হয় না, সেই জিনিসটা আছে। যেমন দক্ষিণমুখী ঢালে গরম বেশি, আর উত্তরমুখী ঢালে গরমটা কম, সেই জিনিসটা। এবার হচ্ছে বনভূমির অবস্থান।
বনভূমি থেকে কোন অঞ্চলে রক্ষা করে। আচ্ছা, বনভূমি হচ্ছে কি, যে যদি যদি ধরো বন, অনেক বনের গাছ আছে, তো কি হবে, এই বনের গাছ আছে, তো কি হবে, সূর্য যখন আলো দিবে, জাস্ট এই গাছের যে, এটা কি বলবো, এটাকে বলবো ক্রাউন, যে উপরে যে ক্রাউন, তো সেখানে কি হবে, সূর্যরশ্মিটা অনেক আটকে যাবে, খুব কম, অল্পই পড়বে গ্রাউন্ডে, তো সেক্ষেত্রে এটা কম করে। আচ্ছা, এবার আসছি কৃষিকাজে কি প্রভাব বিস্তার করে। কৃষিকাজে হচ্ছে যে তাপমাত্রা, আচ্ছা কৃষিকাজের উষ্ণতার প্রভাব, তাপমাত্রার প্রভাবে ভূপৃষ্ঠে নানা প্রকার খনিজ শিলা ক্ষয়ভূত হয়ে মাটি সৃষ্টি হয়। একদম, যে এই যে ধরো পাথর, একটা রক, শিলা, এইটা অনেকদিন যদি গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা দেওয়া হয়, তো কি হবে, এটা একসময় ছোট ছোট নুড়ি পাথর তৈরি হবে, সেটা থেকে মাটি সৃষ্টি হবে। প্রথম শস্যর বীজের অঙ্কুরোদ্গমের ও গাছের বৃদ্ধি, ফুল ফলনের ক্ষেত্রে একদম সপুষ্পক উদ্ভিদ, মানে যেগুলো ফুল দেয়, ধরো একটা গাছ ফুল দিবে, তো এর একটা টেম্পারেচার দরকার, যে অত টেম্পারেচার হবে তারপরে সেটা ফুল দেবে। যেমন আমাদের শীতকালে যে ফুলটা হয়, তার জন্য একটা আলাদা টেম্পারেচার, যেগুলো গ্রীষ্মকালে যেগুলো হয় সেগুলোতে আলাদা টেম্পারেচার লাগে। ঠিক আছে, এবার হচ্ছে মাটির উপর জীবাণুর বংশবৃদ্ধি ও কার্যকলাপের জন্য স্বাভাবিক তাপমাত্রা দরকার। একদম, তাপমাত্রা কম বেশি হলে তাদের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয়। একটা নির্দিষ্ট টেম্পারেচারে সবাই কাজ করে, যদি টেম্পারেচার যদি একটু ওঠানামা হয়, তো একটু স্বাভাবিক করতে গেলেও সবারই অসুবিধা হয়। এবার হচ্ছে যে গ্রীষ্মকালে প্রচণ্ড তাপে মাটির ক্ষতিকারী জীবাণু, কীটপতঙ্গ, ডিম, পোকা সব নষ্ট হয়। গ্রীষ্মকালে কী করে, একটা কালচারাল প্র্যাকটিস আছে, যে প্লাইং। প্লাইং কি, গ্রীষ্মকালে মে মাসে করা হয়, মে মাসে বিশেষ করে, যে ফিল্ডটাকে পুরো হাল বাঁধ দেওয়া হয়, লাইন করে দেওয়া হয়। কী হয় তার ফলে, যে মাটির নিচে থাকা যে যে পোকাগুলা, ডিম, সব উপরে চলে আসে, তারপরে কি হচ্ছে, সূর্য হচ্ছে তাকের ফলে সেগুলা সব নষ্ট হয়ে যায়। এবার আসছি ধান, গম, জব প্রভৃতি দানাশস্যের পূর্ণ প্রাপ্তির জন্য নির্দিষ্ট তাপমাত্রা দরকার। একদম, ধানের জন্য একটা আলাদা তাপমাত্রা, গমের জন্য, ধানের জন্য কত 21 থেকে 37, গমের জন্য কত, গমের জন্য লাগে 20 থেকে 25, এরকম নির্দিষ্ট একটা তাপমাত্রা আছে, সেগুলো দরকার। এবার যে অধিক তাপমাত্রার জন্য মাটির বাষ্পীভবনের প্রক্রিয়া তাড়াতাড়ি হয়। একদম, যদি তাপমাত্রা, ধরো একটা পুকুর আছে এখানে, তো তাপমাত্রা অনেক আছে, তো যদি তাপমাত্রা অনেক আছে, তো বাষ্পীভবন প্রক্রিয়াটা অনেক হবে। ধরো তুমি একটা সাসপেনে চা করছো, তো যদি হিটটা অনেক হয়, অনেকক্ষণ ধরে হিট হয়, তো কী হবে, যে বাতাস উপরে বেশি উঠবে, সেই জিনিসটাই, তো বাতাস উপরে উঠলে কী হবে, এখানে মেঘের সৃষ্টি হবে, তারপর সেখান থেকে বৃষ্টি। তো অধিক তাপমাত্রার জন্য মাটির বাষ্পীভবন প্রক্রিয়া তাড়াতাড়ি হয়, ফলে উদ্ভিদের পরিমাণে জলের অভাব, গাছের পাতা ঝিমে যায়, এবং সে অবস্থা বেশিদিন হলে গাছ মরে যায়। আচ্ছা, এই জিনিসটা এখানে কি বলছি, যে যদি একটা জিনিস আছে, যে সেটা হচ্ছে ট্রান্সপারেশন। হচ্ছে জিনিসটা, যে যে যদি গাছের থেকে যদি জল নষ্ট হয়, সেটাকে আমরা ট্রান্সপারেশন বলি। কী জন্য হয়, যে যখন অধিক উষ্ণতা, হিট আসে, তখন নিজের টেম্পারেচারটা সবাই মেনটেন করার জন্য সেটা হয়, সেটা যায়। এবার হচ্ছে যে পৃথিবীতে প্রতিটি জীবের উষ্ণতা নির্দিষ্ট বিস্তার সহ্য করতে পারে। একদম, যে দুভাগে ভাগ করা হয়, একটা স্টোন থার্মাল, যারা খুব কম তাপমাত্রা সহ্য করতে পারে তারা একেবারে স্টোন থার্মাল, আর যারা খুব অধিক তাপমাত্রা সহ্য করতে পারে, যেমন মানুষ, এরা হচ্ছে ইউটি থার্মাল। আচ্ছা, আর এই স্টোন থার্মাল মধ্যে কী আছে, শামুক, উইপোকা, উইপোকাকে কী বলা হয়, উইপোকাকে, যেমন উইপোকা হচ্ছে আমাদের হোয়াইট হ্যান্ডস। আচ্ছা, বিভিন্ন প্রজাতির মাছ, ব্যাঙ আছে, ইলিশ, টিকটিকি, মানুষ, রিচার্ড, এসব আছে। এবার হচ্ছে বৃষ্টিপাত। এবার দেখো বৃষ্টিপাত, বৃষ্টিপাত জানার আগে আমাদেরকে কি জানতে হবে, পদক্ষেপণ। কি, বৃষ্টিপাতকে দিতে বলা হয় রেনফল, আর কি দিয়ে বলা হয়, রেনফল, রেনগজ। কি একটা কোন এককে, যে বলছি সেলসিয়াস না সেন্টিমিটার, সেন্টিমিটার আলাদা নয়, সেলসিয়াস। হয়েছে। আচ্ছা, অধঃপতন। তবে আকাশে জলীয় বাষ্প ঘনীভূত হয়েছে, তরল কঠিন অবস্থায় আকাশের জলীয় বাষ্প, আকাশের, এটা আকাশ, আকাশ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যখন কঠিন বা তরল আকারে ভূপৃষ্ঠে আসে, তখন সেটাকে আমরা কি বলবো, অধঃক্ষেপণ। এই অধঃক্ষেপণ যখন তরল রূপে আসে, অধঃক্ষেপণ যখন তরল রূপে আসে,
সেটাকে কি বলবো আমরা? সেটাকে আমরা বলবো বৃষ্টিপাত। আর যখন কঠিন আসে তখন আমরা এটাকে বিভিন্ন নাম দেবো। তুষারপাত হয়ে যাবে, তারপরে শিলাবৃষ্টি হয়ে যাবে, তারপরে আর কি হলো, তুষারপাত, শিলাবৃষ্টি, তারপর আরও আছে মিস্ট আছে, শিশির কুয়াশ, মিস্ট, শিশির, কুয়াশ। তো এটা বিশেষ করে তুষার, শিলাবৃষ্টি আর স্লিট। আচ্ছা, তুষার লিখছি এখানে, তুষার, শিলাবৃষ্টি আর স্লিট। তুষার, শিলাবৃষ্টি আর স্লিট। দেখো, তুষার মানে হচ্ছে কি, যে সাদা তুলার মতো বরফ। কেমন? সাদা তুলার মতো বরফ, খুব ঠান্ডা এবং কঠিন। ঠিক আছে, এটা হচ্ছে সাদা তুলার মতো বরফ, খুব ঠান্ডা। কোথায় দেখা যায়? কাশ্মীর, হিমালয়, একটু দেখা যায়। এবার কি হচ্ছে, নেক্সট হচ্ছে শিলাবৃষ্টি। দেখো, গোল গোল শক্ত, গোল গোল শক্ত। যেমন গ্রীষ্মকালে যখন আমাদের বৈশাখ বৈশাখ মাস থেকে যখন আমাদের যে শিলাবৃষ্টি হয়, সেটা হচ্ছে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি হয় মানে হচ্ছে বরফ পড়ছে, এবার যে হুল পড়ছে, হুল, সেটা হচ্ছে শিলাবৃষ্টি। ঠিক আছে, এবার আছে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি হচ্ছে স্লিট, শিলাবৃষ্টি স্লিট। স্লিট মানে হচ্ছে কি, যে বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি প্লাস তুষার, বৃষ্টি প্লাস তুষার, এই দুটো মিলে যেটা হয় সেটা হচ্ছে স্লিট। ঠিক আছে, মানে তুষার মানে এখানে বরফ, বৃষ্টি আর বরফ দুটো মিলে যেটা দেবে সেটা স্লিট। কি তো, যে তুষার মানে হচ্ছে যে মেঘের মতো, মেঘের মতো বরফ, মেঘের মতো দেখতে। কোথায় হয়? বিশেষ করে হিমালয় আর কাশ্মীরে। শিলাবৃষ্টি মানে হচ্ছে কি, যে শিলা মানে হচ্ছে এই জলের সঙ্গে পড়বে না, সরি চলে না, শিলাবৃষ্টি মানে হচ্ছে কি, যে বরফের টুকরো, শক্ত শক্ত বরফের টুকরো। আর সেটা মানে হচ্ছে কি, বৃষ্টিপাত প্লাস তুষার, এই বরফ, সেটাকে আমরা বলবো স্লিট। বৃষ্টিপাতের সংজ্ঞা: বায়ুমণ্ডলের উষ্ণতা কমে গেলে মেঘের মধ্যস্থিত জলকণাসমূহ পরস্পরের সঙ্গে মিলিত হয়ে আরও বড় হয়। দেখুন, উষ্ণতা, বায়ুমণ্ডলের যখন উষ্ণতা, বায়ুমণ্ডল উষ্ণতা যখন কমে যায়, টেম্পারেচার যখন কমে যায়, তখন এই মেঘের যে মধ্যে যে কণাগুলো আছে সেগুলো কী হয়? বড় বড় হয়ে মিলিত হয়। আর কী হয়? তারপর অভিকর্ষের টানে সেগুলো নিচে নেমে আসে, নিচে নেমে আসে, কী হয়? বৃষ্টি। কী করে? বৃষ্টি করে। আর বৃষ্টি তিন প্রকার, বৃষ্টির আরও ভাগ আছে। কী কী? নবপরিচালন, পরিবহন, সুরক্ষিত, এগুলো আছে। আর ধন্যবাদ। কত মিনিট? 38। ধন্যবাদ। আছে পরিচলন, বৃষ্টিপাত না পাওয়া আছে, চারটা আছে। পরিচলন, শৈলক্ষেপ, ঘূর্ণবাত, আর হচ্ছে গুড়ি গুড়ি। পরিচলন, দেখো প্রথম হচ্ছে পরিচলন। ঘুরিতে আমি যেন স্পিডে পড়ে, স্পিডে পড়ে একটু এই পিছনে যেটা পরিচলন, শৈলক্ষেপ, আর কি আছে? গুড়গুড়ি, বৃষ্টিপাত। আর একটা ছিল কি, একটা আছে সেটা হচ্ছে ঘূর্ণবাত। দেখো, তোমরা কে কোন জায়গা থেকে দেখছো ভিডিওটা, আর কে কোন ক্লাসে পড়েছো, কমেন্টে জানাবে এখন নিশ্চয়ই। কোন স্কুল, কোন ক্লাস, জানাবে। আচ্ছা, পরিচলন। পরিচলন একদম সিম্পল জিনিস। বৃষ্টিপাতগুলো একদম সিম্পল জিনিস, শুধু তোমাকে একটু জিনিস মুখস্থ রাখতে হবে। কি কি? নামটা বলছে পরিচলন, মানে চলবে। কি চলবে? তো ঊর্ধ্বগামী আর্দ্র বায়ু, যখন আর্দ্র বায়ুটা যখন শীতল বায়ুর সংস্পর্শে এসে ধাক্কা খায়, যে বৃষ্টিপাত, যে পরিচলন, চলতে চলতে যে ধাক্কা পেল, পরিচলন, সেই জিনিসটা। দেখো, ঊর্ধ্বগামী আর্দ্র বায়ু শীতল বায়ুর সংস্পর্শে এসে ঠান্ডা ও ঘনীভূত হয়ে প্রথমে মেঘ ওপরে বৃষ্টিরূপে খুব পৃথিবী বৃষ্টি ঝরে পড়ে।
ঠিক আছে, এটা হচ্ছে পরিচালনা। কি হয়, ঊর্ধ্বগামী আর্দ্রবায়ু যখন শীতল বায়ুর সংস্পর্শে এসে ধাক্কা খেয়ে যে মেঘ সৃষ্টি হয় প্রথমে, তারপর কি হয়, তারপর সেটা বৃষ্টিরূপে ঝরে পড়ে, সেটা হচ্ছে আমাদের পরিচলন বৃষ্টিপাত। ঠিক আছে। উদাহরণ, বায়ুমণ্ডলের যথেষ্ট উষ্ণতা এবং প্রচুর জলভাগ এই দুটি প্রধান শর্ত নিরক্ষীয় অঞ্চলে পূরণ করতে বলে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়। এইটা শরৎকালে বৃষ্টিপাত বলে। আচ্ছা, শরৎকালের এই বৃষ্টিপাত বলে, দেখো একদম মনে রাখবে যে শরৎকালে কোনটা হচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা কোন সময় হচ্ছে, অপশ্চিমী ঝড় কোন সময় হচ্ছে, একদম। তো পরিচলনটা আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা লিখছি, শরৎকাল। শরৎকালে হচ্ছে পরিচলন। কি হয়, একটা শীতল বায়ু আসছে, একটা যেটা হচ্ছে আর্দ্রবায়ু প্লাস এটা হচ্ছে শীতল বায়ু, কি হলো, একটা বড় মেঘ তৈরি হলো, সেখান থেকে বৃষ্টিপাত হলো, এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। ঠিক আছে, এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। ঠিক। এবার যাব কিসে, শৈলক্ষের বৃষ্টি। শৈলক্ষে শৈলক্ষে দেখো, শৈল। আচ্ছা, শৈলক্ষে শৈলক্ষে শৈল, শৈল মানে হচ্ছে কি, শৈল মানে হচ্ছে পাহাড়, পাহাড় পাহাড়। শৈলক্ষে, তো কি হচ্ছে, কোনো একটা বায়ু, ধরো এটা একটা পাহাড়, প্রথমে একটা ছবি আঁকি, একটা বড় পাহাড়, এটা একটা বড় পাহাড়, পাহাড়ের সেরকম হয় না, ঠিক আছে, তা আসলে কেউ একটা বায়ু যাচ্ছে, এটা এই জায়গায় বায়ু যাচ্ছে, কিছু বায়ু বায়ু যাচ্ছে, এটা ঢাকা হয়, ঢাকা পাওয়া কি হলো অবস্থা, বায়ু গড়ে উঠলো, এখানে শীতল আছে, ঠান্ডা আছে, তো এই শীতল বায়ুর সংস্পর্শে কি হলো, লেগে এখানে যে বৃষ্টিপাত হলো সেটা হচ্ছে শৈলক্ষের বৃষ্টিপাত। এবার কি হয়, শৈলক্ষের বৃষ্টিপাত, যে পাহাড়ের যে একটা, যে এই যে ঢালটা, পূর্বগত ঢালটা, সেটা হচ্ছে এখানে কি হয়, বৃষ্টিটা হয়। তাহলে এই ডালটা, এখানে গাছপালা অনেক, এখানে টেম্পারেচারটা ঠান্ডা। আর নেক্সট যে ডালটা, অনুবাদ ডাল, সেখানে কি হলো, সেখানে কোনো গাছপালা নাই, কারণ এখানে জল পড়ে না, এই সাইডে জল হলো, যদি আমরা এই স্পিডে ভাগ করে দিই, তাহলে এদিকে জল হলো, ওইদিকে জল হলো না, এইদিকে শৈলক্ষের বৃষ্টিপাত। তো কোন জায়গায় হয়, একটা বড় উদাহরণ হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাইকেলের শাখা থেকে পশ্চিম উপকূলে, আমি এটা লিখছি। আচ্ছা, আমি এই নাম দিলি, এখানে কি নাম দিলি, এই বায়ুটার নাম দিলি আমি যে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম, এর নাম দিল দক্ষিণ পশ্চিম, এই যেটা দেখি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোথা থেকে আসছে, এখানে আমাদের আছে সাগরটা, আরব সাগর। আচ্ছা, আরব সাগর থেকে আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, কোথায় আসছে, হওয়ার সময় পর্বত। আচ্ছা, আমি পশ্চিম উপকূলের পশ্চিম ঘাট পর্বতমালার কথা, এটা এটা হচ্ছে পশ্চিম ঘাট, পশ্চিম ঘাট পর্বতমালা, এর নাম পশ্চিম পর্বতমালা। আর আচ্ছা, পশ্চিম দিকে, হুম, 380 থেকে 500 লিখতে পারি, বা আমরা লিখতে পারি 60 থেকে 65, কত, 60 থেকে 65 সেন্টিমিটার, রাইট সাইড হবে। আচ্ছা, তো কি হলো জিনিসটা, জিনিসটা হচ্ছে কি, যে আরব সাগরের শাখা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পশ্চিমঘাট পর্বতমালায় পশ্চিম দিকে যে বৃষ্টিপাত ঘটায়, সেটা হচ্ছে আমাদের শৈলক্ষের বৃষ্টিপাত। হচ্ছে কত সেন্টিমিটার, হচ্ছে 60 to 65 সেন্টিমিটার। আর হচ্ছে যে তার অপোজিট সাইডটা, যেখানে জল হয় না, যেটা অনুমত জল, সেটাকে আমরা কি বলি, রেনশেডো এরিয়া। ওকে, এটা হচ্ছে রেনশেডো এরিয়া, রেনশেডো এরিয়া। ওকে, নেক্সট যেটা হচ্ছে যে ঘূর্ণবাদ বৃষ্টিপাত। ঘূর্ণবাদ, ঘূর্ণবাদ মানে হচ্ছে ঘুরবেগ, একবার পড়ে নিচ্ছি, বা সাইক্লোনিক রেনফল। জলীয় বাষ্প বায়ু ঘূর্ণবাদের কেন্দ্রস্থলে অবস্থিত নিম্নচাপের দ্বারা আকৃষ্ট হয়ে উপরে শীতল হয়ে বৃষ্টিপাত ঘটে থাকে ঘূর্ণবাদ বৃষ্টিপাত। আচ্ছা, এখানে লিখতে হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, ধরো একটা বায়ু, জলীয় বাষ্প, একটা বায়ু, জলীয় বাষ্পপূর্ণ আছে, সেটা আসছে, কি হলো, জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসছে, এসে ঘূর্ণবাদের কেন্দ্রস্থলে, আচ্ছা, একটা ঘূর্ণবাদের, এটা ঘূর্ণবাদ, ধরো একটা ঘূর্ণবাদ, এখানে এই বায়ুটা যে ধরুন লাগছে, ঠিক, এখানে
নিম্নচাপ সৃষ্টি হয়ে একটা বৃষ্টিপাত তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি বলে যাচ্ছি ঘূর্ণবাদ বৃষ্টিপাত। এটা হচ্ছে ঘূর্ণবাদ, এটা ঘূর্ণবাদ। সেই কি হচ্ছে শীতল বায়ুটা আসছে, ঘূর্ণবাদ একটা বৃষ্টি তৈরি হয়েছে, ঘূর্ণবাদ বৃষ্টিপাত। জলীয়বাষ্পপূর্ণ বায়ু ঘূর্ণবাদের কেন্দ্রস্থলে নিম্নচাপের দ্বারা আকৃষ্ট হয়ে উপর উঠে যে শীতল হয়ে যে বৃষ্টিপাত ঘটে তাকে বলে ঘূর্ণবাদ বৃষ্টিপাত। ভারতের কালবৈশাখী ঝড় বলে বৃষ্টিপাত হয়। আচ্ছা, এটা আমি আরো ভালো করে এক্সপ্লেন করে দেবো বোর্ডটা মাসে। ঠিক আছে, এখন দেখো গরুটি বৃষ্টিপাত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র 0.5 মিলিমিটারের কম বেশ জলকণা বাতাস বেড়াতে বেড়াতে আচ্ছা, তো গরুটি বৃষ্টিপাতের জন্য গরুটি বৃষ্টিপাত কি হচ্ছে যে 0.5 সেন্টিমিটার লিখছে না এমএম লিখছে এখানে, কিছু লিখছে মিলিমিটার এমএম, দেখো এমএম মিলিমিটারের কম কত 0.5 মিলিমিটারের যদি কম বৃষ্টিপাত যদি হয় সেটাকে বলবো আমরা শৈত্যিক বৃষ্টিপাত, না সরি গুরুটি বৃষ্টিপাত। তো বৃষ্টিপাত কী কী পেল? 4 প্রকার। একটা পরিচালন যখন আর্দ্র বায়ু শীতল বায়ুর সংস্পর্শে এসে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাত। নেক্সট হচ্ছে শৈত্যিক বৃষ্টিপাত, মানে হচ্ছে কি যে আরব সাগরীয় শাখা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন পশ্চিমের পর্বতমালায় এসে পশ্চিম দিকে যে বৃষ্টিপাত বাড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের শৈত্যিক বৃষ্টিপাত। নেক্সট কি দেখলাম যে ঘূর্ণপাত বৃষ্টিপাত, মানে হচ্ছে কি যে যখন শীতল বায়ু এই ঘূর্ণপাতের কেন্দ্রস্থলে এসে যখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু যখন এখান থেকে এসে যে বৃষ্টিপাত হচ্ছে সেটাকে আমরা ঘূর্ণপাত বৃষ্টিপাত হলো। আর হচ্ছে গুরুটি বৃষ্টিপাত, মানে 0.5 মিলিমিটারের যে কম ব্যাসযুক্ত যখন জল বা বৃষ্টি ফোঁটা যখন ঝরে পড়ে তখন সেটা আমাদের হলো গুড়ি গুড়ি বৃষ্টিপাত। নেক্সট হচ্ছে বৃষ্টিপাত হওয়ার যন্ত্র, সে সবাই যেন রেন করছে। কিসে মাপ হয়? সেলসিয়াস, সেলসিয়াস আচ্ছা সেন্টিমিটার, সরি সেন্টিমিটার, আমার এটাই ভুল হচ্ছে, সেন্টিমিটার। আজকে কত সেন্টিমিটার বৃষ্টি, আমি ঠিকই বলেছি। এবার হচ্ছে ঘূর্ণবাদ। এরকম করে রাখো, কমেন্ট রাখো। 47। আচ্ছা, ঘূর্ণবাদ পৃথিবীর ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে কোনো স্বল্প পরিসর স্থানে অত্যাধিক উষ্ণতার ফলে গভীর নিম্নচাপের কেন্দ্রের সৃষ্টি হয়। ওই নিম্নচাপ কেন্দ্রের বায়ুশূন্যতা পূরণ করতে আশেপাশে ওই উচ্চচাপ অঞ্চল থেকে ওই বায়ু ওই অঞ্চলের দিকে ছুটে আসে। এইরূপ কেন্দ্রমুখী ও ঊর্ধ্বগামী বায়ুকে ঘূর্ণবাদ বলে। দেখো ঘূর্ণবাদ একদম ইম্পর্টেন্ট টপিক। ঘূর্ণবাদ পরীক্ষায় আসবে কি? ঘূর্ণবাদ ঘূর্ণবাদ এবার যে ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলে, কোথায় পৃথিবীর ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় মানে কি আর উপক্রান্তীয় মানে কি? নেক্সট হচ্ছে দেখো ক্রান্তীয় হচ্ছে কি যে পৃথিবীকে এভাবে আমরা পৃথিবীকে একটা আর্থ, এটাকে আমরা মাঝে বের করছি। এটা কি হলো? এটা হচ্ছে দ্রাঘিমারেখা বা অক্ষাংশ, এই দ্রাঘিমারেখা, সরি দ্রাঘিমারেখা বা নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় মানে নিরক্ষীয়, ঠিক আছে নিরক্ষীয় অঞ্চল। তো হচ্ছে কি যে এখান থেকে যে 23 ডিগ্রি এটা হচ্ছে ক্রান্তীয়, আর এখান থেকে যে 25 ডিগ্রি এটা হচ্ছে উপক্রান্তীয়। সরি 35 25, এবার আমি কনফার্ম করবো। এটা হচ্ছে যেটা যে 25, এটা যে 25, ঠিক আছে। আর সেই কম নিচ দিকেও এটা আমরা আরেকটা লাইন টেনে দিচ্ছি, নিচ দিকেও একদম সেম, নিচেও 23 আর 25, ঠিক আছে। তো হচ্ছে কি যে এই জায়গাটা হচ্ছে আমাদের নিরক্ষীয়, এটা হচ্ছে নিরক্ষীয় আর এটা হচ্ছে আমাদের সরি ক্রান্তীয়, এটা হচ্ছে ক্রান্তীয়, এটা হচ্ছে উপক্রান্তীয়। এই আওয়াজ তো শুনে, ঠিক আছে। তো হচ্ছে যে এই জায়গাগুলোতে কী হবে, এই জায়গাগুলোতে নিম্নচাপের সৃষ্টি হবে। কী হবে? নিম্নচাপ সৃষ্টি হবে। কী করে? না, যখন নিম্নচাপ সৃষ্টি হবে তখন কী হবে যে এই জায়গাগুলোয় নিম্নচাপ সৃষ্টি হবে, তখন এই ঊর্ধ্বগামী বায়ু এই জায়গাগুলো
থেকে ছুটে আসবে, তারপর এখানে একটা বৃষ্টিপাত ঘটাবে, সিম্পলভাবে বলতে গেলে সেই সেটা হচ্ছে ঘূর্ণপাত। ঘূর্ণপাতে কি হয় যে এই ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে স্বল্প পরিচিত স্থানে, মানে কোনো একটা ছোট্ট জায়গায়, এই জায়গাটা আমি লিখুন, এখানে ধরো স্বল্প পরিচিত স্থানে কি হচ্ছে যে অত্যাধিক উষ্ণতার ফলে খুব গরম, খুব টেম্পারেচার, যদি এইখানে দেখো দেখো এই জায়গাটাতে সূর্যরশ্মি সবসময় হিটে মারবে, সবসময় একদম লম্বাভাবে দেখতে হবে। আচ্ছা, সৃষ্টি হয় ওই নিম্নচাপ কেন্দ্রে বায়ুমণ্ডল। আচ্ছা দেখো কি হলো ব্যাপারটা, যে পৃথিবীর ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে স্বল্প পরিচিত স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়। সেই নিম্নচাপের স্থানকে নিম্নচাপ সৃষ্টি হয়, তো সেই বায়ুশূন্যতা স্থানকে পূরণ করার জন্য আশেপাশের স্থান থেকে আর্দ্র বায়ু ছুটে আসে এবং সেখানে একটা বিশাল কি তৈরি হয়, একটা ছুটে আসে এবং যে ঊর্ধ্বগামী বায়ুকে ঘূর্ণবাত বলে। আচ্ছা, সেই ঊর্ধ্বগামী যে বায়ু সেটা হচ্ছে ঘূর্ণবাত। সেটার কি যে বৈশিষ্ট্য, কেন্দ্রে সর্বদা নিম্নচাপ থাকে, এখন নিম্নচাপ থাকে কেন্দ্রে। আচ্ছা, ঘূর্ণবাত নিয়ত বায়ু স্বাভাবিক ঘুরতে, মানে হচ্ছে কি বায়ুটা স্বাভাবে আসে না, সে সবসময় ঘুরতে থাকে, আর কি ঘূর্ণপাত সংঘটিত অঞ্চলে দুর্যোগপূর্ণ। আচ্ছা, যদি এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে, যদি এখানে ঘূর্ণপাত সৃষ্টি হয় তো অঞ্চলে কি হবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে। বাস, এগুলো হচ্ছে এটা বিভিন্ন যেমন নাম আছে, যেমন চীন জাপানে আছে টাইফুন। তো চীন জাপান, আমি একটা ঠিক দিয়েছি, চীন জাপান সিজেটি, চীন জাপান টাইফুন। আর কি আছে, আর আছে উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায় উইলি উইলি। তারপর আমি যদি ইউপি, উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায় কি আছে উইলি উইলি। আর কি আছে, ভারত ও বাংলাদেশের ঘূর্ণবাত আছে, ভারত ভারত আর বাংলাদেশ। এটা এটা জানা শোনা। ভারত বাংলাদেশের কি আছে, এটা আছে আমাদের যেটা কালবৈশাখী নাম বা সাইক্লোন। আচ্ছা, আমাদের ভারতে একটা গড ছিলেন যার নাম হচ্ছে সাই বাবা। যেভাবে তোমরা মনে রাখতে পারো যে ভারত আর বাংলাদেশে কি আছে, সাই বাবা বা সাইক্লোন, আর আছে কালবৈশাখী। এই কালটাকে সাই বাবা মারিয়েছিল, ঠিক আছে, ভারত বাংলাদেশে, ঠিক আছে। আর আছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে, আচ্ছা কি নাম আছে, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আছে নাম আছে হেরিকেন। তো দেখো পশ্চিম ভারতীয় তো একটা নাম তোমরা প্রভাতী নাম রাখো, প্রভাতী হেরিকেন, পশ্চিম ভারতীয় হেরিকেন। এভাবে তোমরা বুঝতে পারো, প্রভাতী হেরিকেন, পশ্চিম ভারতীয় প্রভাতী হেরিকেন। আচ্ছা, সিজিটি হচ্ছে চাইনা জাপান টাইফুন, উত্তর পশ্চিম আমেরিকা কি আছে ইউলি, ভারত বাংলাদেশ সাইক্লোন বা কালবৈশাখী। বাস, এবার হচ্ছে কি ঘূর্ণবাত চক্ষু। তো ঘূর্ণবাত চক্ষুটা এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে যে উপরে জায়গাটাতে একটা স্তর তৈরি হবে, একটা ঠান্ডা, একটা একদম শান্ত স্তর তৈরি হবে। যখন ঘূর্ণবাত হচ্ছে, ধরো একটা ঘূর্ণবাত হচ্ছে এরকম করে এর নিচ যদি আমরা এইভাবে দেখি এরভাবে, তো এইভাবে হচ্ছে। তো এই যে এইখান থেকে যে উঠছে, যে এই উপরে এইখানে একটা শান্ত আবহাওয়া, একটা জায়গা তৈরি, এই শান্ত আবহাওয়া এটাকেই বলা হয় বিশেষ করে ঘূর্ণবাত চক্র। পড়ছে বা ঘূর্ণবাতের কেন্দ্রের গভীর নিম্নচাপ সৃষ্টি হয়। এই কেন্দ্রে সাধারণত বায়ু শান্ত থাকে এবং উপরের ভাগের শান্ত বায়ুর একটা স্তর তৈরি হয়। এই যে স্তর শান্ত বায়ুর, এটাকে বলা হয় ঘূর্ণবাত চক্র। এটার ব্যাস কত হয়, 20 থেকে 30 কিলোমিটার হয়। এটা কত হয় ব্যাসটা, 20 থেকে 30 কিলোমিটার। আর কি হয়, চোখের অভ্যন্তরে শান্ত আবহাওয়া বিরাজ করে, একদম এখানে শান্ত আবহাওয়া বিরাজ করে। আর হচ্ছে এই অংশে বায়ুচাপ সবথেকে কম থাকে। বায়ুচাপ কি কম থাকে, তিনটা বৈশিষ্ট্য কি দেখি, ঘূর্ণবাতের চক্র 20 থেকে 30 কিলোমিটার, আর যে শান্ত আবহাওয়া বিরাজ করে, আর হচ্ছে কি এটা কি দিলাম, এটা শান্ত আবহাওয়া বিরাজ করে, আর হচ্ছে সবচেয়ে কম, বায়ুচাপটা সবচেয়ে কম। এবার দেখবো সম্পৃক্ত বা অ্যাবসলিউট হিউমিডিটি, বিশুদ্ধ আর্দ্রতা। এবার দেখো হিউমিডিটি, তো কি কি আছে হিউমিডিটির, তো প্রথম আছে যাবো দেখি।
হচ্ছে হিউমিডিটি মানে আর্দ্রতা। আর্দ্র ভাব কতটা আছে, তার মধ্যে আর্দ্রতা আবার কিভাবে নির্ণয় হয়েছে, কিভাবে আছে। বিশুদ্ধ আর্দ্রতা মানে চরম বিশুদ্ধ বা চরম আর্দ্রতা, অ্যাবসলিউট হিউমিডিটি। এক নির্দিষ্ট আয়তন বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ চরম আর্দ্রতা। দেখো প্রকৃত পরিমাণ, ধরো প্রকৃত পরিমাণ মানে একটা বায়ুতে কতটা আছে জলবায়ু, প্রকৃত পরিমাণ। ধরো 10 ইয়ার 10 ধরো 10-এর মধ্যেই একটা পরিমাণ নিতে পারে, আর এটা প্রকৃত পরিমাণ কোনো নাই, এটা প্রকৃত পরিমাণ। যদি একটা বায়ু থাকে ও হচ্ছে ওর ক্যাপাসিটি 10 কিন্তু নিচে 8, কোনো চাপ নেই, প্রকৃত পরিমাণ বলতে গেলে। তারপরে সম্পৃক্ত বায়ু মানে হচ্ছে কি বায়ুর উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ ক্ষমতা বাড়ে, কন্ডেন্সারের মধ্যে নির্দিষ্ট পরিমাণ। আচ্ছা দেখো প্রথম থেকে বলেছি। আচ্ছা বিশুদ্ধ আর্দ্রতা মানে একটা নির্দিষ্ট আয়তন বায়ুতে কত পার্সেন্ট জলীয় বাষ্প ধারণ করতে পারে, সেটা হচ্ছে আবার চরম বা বিশুদ্ধ আর্দ্রতা। এবার হচ্ছে সম্পৃক্ত বায়ু। দেখো সম্পৃক্ত মানে স্যাচুরেটেড মানে হচ্ছে পুরো ভর্তি, একদম পুরো ভর্তি। একটা নির্দিষ্ট আয়তনের বায়ু কতটা জল ধারণ করতে পারে, একটা বায়ু কতটা জল ধারণ করতে পারে, সেটা হচ্ছে আবার কি স্যাচুরেটেড পয়েন্ট মানে সম্পৃক্ত। হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব, ঠিক আছে। তো চরম কি দেখলেন, প্রথমে হচ্ছে চরম বা বিশুদ্ধ, অ্যাবসলিউট আর ছিল স্যাচুরেটেড। মানে একটা বায়ুকে তাপমাত্রা দিলে এবার টেম্পারেচার কতটা বাড়ে সেটাই হচ্ছে আমাদের স্যাচুরেটেড হিউমিডিটি। আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব, বায়ুমণ্ডলের আবহাওয়া ও জলবায়ুর ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব রয়েছে। যেমন আপেক্ষিক আর্দ্রতা তারতম্য ফলে বৃষ্টিপাত, তুষারপাত, অজাগমন এগুলো হয়। আপেক্ষিক আর্দ্রতার অস্থায়িত্ব পরিমাণের তারতম্য ঋতু ও ফসল নির্ভর করে। আর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ যন্ত্র। আপেক্ষিক আর্দ্রতা এই ইম্পর্টেন্ট, এই দুটো যে ডেফিনেশন আছে, একটা অ্যাবসলিউট আর একটা রিলেটিভ হিউমিডিটি, এটা মুখস্থ করবে। আর কি আপেক্ষিক আর্দ্রতা কিসে মাপা হয়, হাইগ্রোমিটারের সাহায্যে মাপা হয়। আর যে ইকুয়েশনটা আছে যেটা হচ্ছে পরিমাপটা, সেটা পরীক্ষা এক্সামে কেউ আসা নেই, কিন্তু তোমাদের কোয়েশ্চেন আছে এটার থেকে একটা, তো সেটা দেখবে। আর হচ্ছে ফসলের উপর প্রভাব। দেখো আপেক্ষিক আর্দ্রতাটা একটা অ্যাবসলিউট, একটা রিলেটিভ, আর হচ্ছে হাইগ্রোমিটার। এই তিনটা জিনিস সবসময় মাথায় রাখবে। আর ইকুয়েশনটা পরীক্ষায় এতটা আসে না, কিন্তু বইয়ে অনুশীলনী একটা কোয়েশ্চেন আছে, তার জন্য মুখস্থ করতে পারো, কিন্তু কাজে লাগে না। এবার এসছে যে ফসলের উপর আর্দ্রতার প্রভাব। ফসলের উপর আর্দ্রতার প্রভাব, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ উপর স্থানীয় আবহাওয়ার অনেকটা নির্ভরশীল। মেঘ, বৃষ্টিপাত, কুয়াশ, তুষারপাত, শিলাবৃষ্টি প্রভৃতি ঘটনা জলীয় বাষ্পের ঘনীভবনের ফল। আচ্ছা এটা পড়বে। এবার আমি আসছি যে ডে লেন্থ মানে অতিবাদীর কত মিটারের, কত মিটারের 58 ঘন্টা আসছি ডে লেন্থ মানে দিনের দৈর্ঘ্য। দিনের দৈর্ঘ্য দেখো, দিনের দৈর্ঘ্য বলতে গেলে ডে লেন্থ, দিনের দৈর্ঘ্য কীভাবে কাজ করে এটা, এটার মানে হচ্ছে একটা ফুল বা একটা গাছ ফুল দিতে হলে কতটা তোমার উষ্ণতা বা কতটা আলোর দরকার হয়, সেটা হচ্ছে ডে লেন্থ। যেমন শিউলি ফুল রাত্রে বেলা ফোটে, ওর কম আলো দরকার, ওর কম আলো দরকার, কিন্তু বেশি কি দরকার, বেশি দরকার অন্ধকার। বেলা ফুল সেম। এবার দেখো ডে লেন্থ, এবার দেখছি কি আছে। এবার আছে আলোক পর্যায়বৃত্তি মানে ফটো প্রেডিকশন। ফটো প্রেডিকশন ফটো প্রেডিকশন দেখো, ফটো প্রেডিকশন মানে কতটা আলো লাগছে। মানে একটা সপুষ্পক উদ্ভিদের ফুল করার জন্য কতটা আলো লাগবে, সেটার একটা হিসাব। দেখো ফটো প্রেডিকশন মানে হচ্ছে এই ব্যাপারটা যে এখানে ডে প্লাস নাইট দুটাই দিব আমরা, ডে প্লাস নাইট এইটাই মিলে ফটো প্রেডিকশন। শুধু ফটো প্রেডিকশন মানে শুধু রাত, শুধু দিন এরকম নয়,
ডে লেন্থ আলাদা ব্যাপার, ফটো প্রিডিউশন আলাদা। ফটো মানে দিন রাত মেলে ফটো করে দেবে। আর এবার হচ্ছে ক্রিটিক্যাল ডে লেন্থ। এই আওয়াজ করছিল, ক্রিটিক্যাল ডে লেন্থ মানে কি হচ্ছে যে সংকটকালীন দিবাদেশগুলো, মানে মিনিমাম ন্যূনতম যে কতটা আলো লাগবে, যে একটা ধান গাছ বা একটা গম বা একটা ফুল ফোটার জন্য যে টেম্পারেচারটা ওকে লাগবে, যেরকম হয়ে গেলে ওর ফুল ফোটা বা সেরকম ফলন আমার কমে যাবে। তো সেটা হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড ওই ফসল বা ওই সবজিটার ক্ষেত্রে, যে ন্যূনতম টেম্পারেচারটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল দিলে। আর দিন নাইট দুটোকে আমরা মিলে আমরা কী বলবো, ফটো প্রিডিউশন। ঠিক আছে, ফটো প্রিডিউশনের সঙ্গে একটা বই যেটা দিয়ে আছে সেটা হচ্ছে যে কোনো সপুষ্পক উদ্ভিদের পুষ্প পরিস্ফুটনের জন্য যে আলোক পর্যায়ের ভূমিকাকে আলোক প্রযুক্তি বা ফটো প্রিডিউশন বলে। আর কি আছে সংকটকালীন দেওয়া যাবে, সংকটকালীন মানে হচ্ছে যে ন্যূনতম যে টেম্পারেচার লাগছে। আর হচ্ছে এবার প্রকার দেখো টেলেন্টকে এবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তোমাদের ক্লাস 12 এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো ডেলেন্থটা হচ্ছে বেসিক্যালি দুভাগে ভাগ করা হয়, মানে সাধারণত দুভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে লং ডে প্ল্যান্ট আর একটা হচ্ছে শর্ট ডে প্ল্যান্ট। লং ডে প্ল্যান্ট মানে কি হচ্ছে যে যে গাছগুলো বেশি দিনের সংখ্যা দরকার, দিনের সংখ্যা মানে কি বেশি ডে লেন্থ দরকার, মানে দিনের দৈর্ঘ্য বেশি দরকার। আর যে গাছগুলোর শর্ট ডে মানে কম দিনের দৈর্ঘ্য দরকার সেগুলো হচ্ছে শর্ট ডে। এবারও এখানে লং ডে মানে লং ডের মধ্যে কি কি এক্সাম্পল আছে? আছে মটর, মানে পাইসাম সেটের বিট আছে, মানে বিটা ভালো যাচ্ছে, এটা কন্টিনিউ দিয়ে আছে। ঠিক আছে, আর দেখছি এবার আছে শর্ট ডে প্ল্যান্ট। তো শর্ট ডে প্ল্যান্ট মানে হচ্ছে দেখো একটা জিনিস বলি, লং ডে প্ল্যান্ট মানে যেটা দীর্ঘ দিনের প্রয়োজন হয়, মানে দিনের লেন্থটা বেশি প্রয়োজন হয়, সেগুলা কত ঘন্টা আলো দরকার? 12 থেকে 14 ঘন্টা, 14 আওয়ার্স। আর যেগুলো কম আলো দরকার কত ঘন্টা? 12 ঘন্টা হলে যাচ্ছে, 12 ঘন্টা বা 12 ঘন্টা পার আওয়ার্স বা লেস দেন। এটা এগ্রিকালচার আইসিএর ডেটা সেগুলো হচ্ছে। তারপর আমরা দেখবো শর্ট ডে প্ল্যান্টের মধ্যে কি ছিল। এক্সাম্পল আছে তামাক, নিকোটিন আর টোবাকাম। আর কি আছে আখ, সেকারাম, অফিসিনারাম। এগুলো আছে সেকারাম অফিসিনারাম। আর হচ্ছে এটা এদিকে আমরা দেখলাম পি দেখলি পি পায়সাম সেটিভাম। আর এটা দেখলি বিয়ের করেছে বিট বিট দেখলি এটা যে এদিকে দেখলি এখানে দেখলাম কিন্তু টাবাকো টাবাকো দেখলি। আর কি আছে সুগার কেন মানে আখ, টাবাকো মানে তাম যেটা। আচ্ছা, নিরক্ষ মানে হচ্ছে কি দিবা নিরক্ষ, মানে দেখো দিবা নিরক্ষ বুঝছে ডে নিরক্ষ মানে এর দিন বা রাত্রি কোনোটাই এর কোনো ফ্যাক্টর করা হয়। যদি বেশি দিনের যদি লেন্থও বেশি বড় হয় কোনো অসুবিধা নেই, যদি রাতের লেন্থও বড় হয় কোনো অসুবিধা নেই। এবার ফুল ফোটার জন্য এটা হচ্ছে ডে নিউট্রাল প্ল্যান্ট, মানে হচ্ছে দিবা নিরক্ষ ফসল। কি কি আছে? সূর্যমুখী, হেলিয়ান্থুস আর ভুট্টা। জি আমি হেলিয়ান্থুস, ভুট্টা আমি আছে সানফ্লাওয়ার। আচ্ছা, তো আরেকবার বলছি প্রথম থেকে কি হচ্ছে ডে লেন্থ। আমার কি বলছে ডে লেন্থ মানে কত বড় দিন দরকার একটা ফুলের ফুল ফোটার জন্য, একটা গাছের ফুল ফোটার জন্য। কি হচ্ছে সেইখানে প্রথম পয়েন্ট আমাদের হচ্ছে ফটো প্রিডিউশন, মানে হচ্ছে দিন রাত্রি যে যে কী বলবো যে দিন রাত্রির যে যোগফলটা। ধরো আমাদের বড় দিনের যে ফসল তার জন্য কত খাবার ফটো পিরিয়ড দরকার? 12 to 14 আওয়ার্স। আর যেটা হচ্ছে শর্ট ডে প্ল্যান্ট তার জন্য 12 ঘন্টা। তো এটা হচ্ছে ফটো প্রিডিউশন। এবার হচ্ছে ক্রিটিক্যাল ডে লেন্থ, মানে হচ্ছে ন্যূনতম যে কত পার্সেন্ট ডে লেন্থ দরকারি সেটার ফুল ফোটার জন্য। তার থেকে যদি কম ডে লেন্থ হয় বা নাইট লেন্থ হয় তাহলে কী হবে ওর ফুল ফোটার ক্ষেত্রে একটা ডিফিকাল্ট ফিল আসবে। এবার হচ্ছে সেই অনুপাতে ভাগ
দেখতে গেলে এটাকে 3 ভাগে ভাগ করেছি আমরা। কি লং ডে প্ল্যান্ট মানে হচ্ছে বড় দিনের ফসল, শর্ট ডে প্ল্যান্ট মানে হচ্ছে ছোট দিনের ফসল, আর আছে ডে নিউট্রাল প্ল্যান্ট মানে হচ্ছে দিবা নিরপেক্ষ মানে এই কোনো ফ্যাক্টর করা নাই, দিন বা রাত্রি যেটাই বড় বা ছোট হোক কোনো অসুবিধা করা নাই। এর মধ্যে কি আছে পি মানে মোটর, মোটর মানে হচ্ছে পাইসাম সেটিভাম, বিট বিট মানে হচ্ছে তেরা খাওয়ার বিট, বিট হচ্ছে বিটা ভালো জিনিস। এবার হচ্ছে শর্ট ডের মধ্যে হচ্ছে টোবাকো, নিকোটিনের টোবাকাম, সুগার মানে হচ্ছে আখের কি সাইন্টিফিক নেম হচ্ছে স্যাকারাম অফিসিনারাম, মেজ ডেনেট্রোল মধ্যে কি আছে মেজের কি সাইন্টিফিক নেম হচ্ছে মেজ হচ্ছে জিয়া মেজ, সানফ্লাওয়ার কি আছে সানফ্লাওয়ার সাইন্টিফিক হচ্ছে হেজেন্থাস এনাস। তো এইগুলা দেখবেন। এবার হচ্ছে দেখবো কি যে এবার হচ্ছে যে এমন কিছু ক্রপ আছে যেগুলা ফুল ফোটার আগে কিন্তু কম ডে লেন্থ দরকার, কিন্তু তারপরে লং ডে দরকার। আর এমনও কিছু ক্রপ আছে যেগুলো ফুল ফোটার আগে যে মানে রিভার্স রোটেশন। ঠিক। তো দীর্ঘ লং শর্ট ডে প্ল্যান্ট, আচ্ছা দীর্ঘ আছে লং শর্ট ডে প্ল্যান্ট, শর্ট লং ডে প্ল্যান্ট। এবার কি আরো দুটো দেখছি, লং শর্ট ডে প্ল্যান্ট রয়েছে, শর্ট লং ডে প্ল্যান্ট। এর কি হচ্ছে যে যেসব ফুল ফোটার জন্য প্রথমে দীর্ঘ এবং পরে ফসল প্রয়োজন হয় তাকে করা হয়। আচ্ছা দেখো ফুল ফোটার জন্য প্রথমে এদের কি হয় দিনের দৈর্ঘ্য বেশি প্রয়োজন আর পরে কম প্রয়োজন। এইটার কি হয় দিন ফুল ফোটার জন্য প্রথমে কম আলো দরকার আর পরে বেশি আলো দরকার, সেটা হচ্ছে লং শর্ট ডে প্ল্যান্ট। ঠিক আছে, কি কি এক্সাম্পল আছে, এটা হচ্ছে পাথরকুচি, আর হচ্ছে হাসানা, এটা হচ্ছে ট্রাইফোলিয়াম রেপেন্স, আর একটা হচ্ছে ক্যাম্পানিউলা। ঠিক আছে, এই দুটো দেখবে ক্যাম্পানিউলা, আর এই হচ্ছে ট্রাইফোলিয়াম পাথরকুচি, আচ্ছা ট্রাইফোলিয়াম আর ক্যাম্পানিউলা, আর এটা ছিল পাথরকুচি আর হাস নুহানা। ঠিক আছে, বড় দিনের সংখ্যা, বড় দিন আছে ছোট দিন আছে। দেখো একদম সিম্পল ভাবে তোমরা বড় দিন ছোট দিন ওরা দেখতে থাকবে। एक साथ 17। আচ্ছা বড় দিন, তো এই তিন সংখ্যাটাকে কিভাবে ভাগ করা হচ্ছে একটু জাস্ট হ্যাঁ এবার হচ্ছে কি যে বড়দিন জন্মদিন, তো তার মধ্যে দেখবো যে এবং একটা দিন মনে রাখবে 21শে মার্চ। কত? 21শে মার্চ। আমি ইংলিশে লিখছি, আমরা বাংলাতে লিখবো 21শে মার্চ থেকে 23 সেপ্টেম্বর। ঠিক আছে, 21শে মার্চ থেকে 23 সেপ্টেম্বর এই ডেট দুটা মনে রাখবে। এই 21শে মার্চ থেকে 23 সেপ্টেম্বর যে আমরা যাব, যদি আমরা যাই এই 23 সেপ্টেম্বর থেকে 21শে মার্চ, ঠিক আছে, আর এই 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর। ঠিক আছে, যদি আমরা 21শে মার্চ থেকে 23 সেপ্টেম্বর চাই তাহলে কি হবে, আমাদের তিন সংখ্যা বড় দিন হবে, তাহলে আমাদের কি হবে এইটা আমাদের হচ্ছে বড় দিন, আর এদিকে হচ্ছে ছোট দিন। ঠিক আছে, ছোট দিন এর মধ্যে আছে 21শে, এবার আছে একটা দুটো জিনিস দুটো জিনিস মনে রাখতে হবে, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। কারণ যে 21শে কি 21শে যেটা হচ্ছে 21 মার্চ, আর হচ্ছে 21 জুন, 21 জুন আর 21 ডিসেম্বর। বলো, ঠিক আছে, কি ব্যাপারটা যে দেখো
21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর হচ্ছে আমাদের বড়দিন। এইটা দিনটা আস্তে আস্তে বড় হতে 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 যখন আমাদের আসবে 21শে জুন, কত চলে আসবে 21শে জুন, 21শে জুন, তখন কী হবে দিনের সংখ্যা সবচেয়ে বড়। কী হবে দিনের সংখ্যা সবচেয়ে বড়। তারপর এই দিনটা আস্তে 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 চলে 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 যখন আসবে তখন দিন রাত্রি সমান হয়ে যাবে 23 সেপ্টেম্বর। তারপর যখন এখানে 23 সেপ্টেম্বর থেকে যখন আসবে আসতে একুশে, যখন 21শে ডিসেম্বর আসবে, যখন ডিসেম্বর তখন কী হবে দিনের দিনের লেন্থটা একদম ছোটো, 10 ঘন্টা। তারপর আস্তে 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 বেড়ে 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 আসবে 21শে মাস, কী হবে দিনের সংখ্যা রাত দিন সমান। ঠিক বইয়ে এটাই লেখা আছে, বইয়ে দেখে নেবে। তো ছোটো দিন বড় দিনের যে ফসল, ছোটো দিনের ফসল মানে ছোটো দিন যেটা শর্ট ডে প্ল্যান্ট, বড় দিনের ফসল মানে যে লং ডে প্ল্যান্ট। কী কী আছে? শর্ট ডে প্ল্যান্ট আছে হুইট মানে গম আছে, বার্লি আছে, জোয়ার আছে, ভুট্টা আছে, লং ডের মধ্যে আছে ধান আছে, এগুলো আছে। কী কী আছে এক্সাম্পল দেখবি। ছোটো দিনের মধ্যে আছে ধান আছে, পাট আছে, সন আছে, সয়াবিন আছে, শীতকালীন অড়হর আছে, অড়হর ক্যাজেন যেটাকে বলে। আচ্ছা, বড়দিনের মধ্যে বড়দিন মানে বড়দিন মানে যেটা ঠান্ডাকালে হয়, যেগুলো ঠান্ডাকালে হয় সেগুলো বড়দিন বলা হয়। কী আছে? গম আছে, ফুল, বাঁধাকপি মানে ফুলকপি, বাঁধাকপি, এগুলো ছোটদিন ফসল, বড়দিন ফসল, টমেটো, মূলা, গম। ঠিক আছে। আচ্ছা, এবার আছে একটা জেনে রাখুন, সেখানে কি দেখবো ভালো ভালো জেনে রাখুন, দেখবো কি যে কয়েক প্রকার বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রত্যেকভাবে আলো দ্বারা নির্মিত হয়ে থাকে একদম। তো যেগুলো যেগুলা ফটোপ্লাস্টিক আর হচ্ছে একটা নেগেটিভ ফটোপ্লাস্টিক। যে যে বীজের অঙ্কুরোদ্গমের জন্য আলোর তাপমাত্রা দরকার বা আলো কোনো রোল প্লে করে সেগুলো হচ্ছে ফটোপ্লাস্টিক, আর যে বীজের তাপমাত্রার জন্য কোনো রোল প্লে করে না সেগুলো হচ্ছে নেগেটিভ ফটোপ্লাস্টিক শিট। ওকে, ফটোপ্লাস্টিকের মধ্যে হচ্ছে তামাক আর হচ্ছে কালো জিনিস, যেটা হচ্ছে নাইজেরিয়া। আচ্ছা, মৌসুমি বায়ু হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। মৌসুমি বায়ু দেখো, মৌসুমি বায়ু হলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 70% বর্ষা হয়। যেগুলো আমাদের চাষের অযোগ্য মানে যেগুলোকে সেচের অযোগ্য সেগুলোতেও চাষ করা হয় মৌসুমি বায়ুর উপর নির্ভর করে। আমাদের যে খারিফ শস্য সেটাকে মৌসুমি বায়ুর উপর ভিত্তি করে চাষ করা হয়। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ ক্ষেত্রে ধান চাষটা মৌসুমি বায়ুর উপরে ডিপেন্ড করে লাগানো হয়। যে মৌসুমি বায়ু, এই যে নামটা মৌসুমি, এটা একটা আরবি শব্দ, তো মৌসুম থেকে নেওয়া হয়েছে। ঠিক, মৌসুমি বায়ু কৃত্রিমভাবে ভাগ করা হয়, একটা দক্ষিণ পশ্চিম, একটা প্রত্যাবর্তনকারী, এভাবে। আর হচ্ছে যে মৌসুমি বায়ু এবার কি আমাদের রোল প্লে করে, কি কাজে লাগে, সেটাই এখানে দেখবো। প্রথমে ইউনিটে দেখেছিলাম প্রথমে যে রোল অফ মনসুন ইন এগ্রিকালচার, সেটাই দেখবো। তো দেখছি যে মৌসুমি শব্দ একটা আরবি শব্দ, মিন ঋতু বা মৌসুম, অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৌসুমি বায়ু প্রভাবিত হয়। ভারতের জলবায়ু বৃষ্টিপাত মৌসুমি বায়ুর বিরাট প্রভাব ফেলে একদম। ভারত কি বলা হয়? মৌসুমি বায়ুর দেশ। আচ্ছা, ভারতের অধিকাংশ বৃষ্টিপাত মৌসুমি বায়ু প্রভাবিত হয়। এক্ষেত্রে এদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আচ্ছা, কি বর্ষাকালে দক্ষিণ পশ্চিম শরৎকালে প্রত্যাবর্তনকারী, আর হচ্ছে শরৎকালে হচ্ছে, ঠিক আছে, শরৎকালে প্রত্যাবর্তনকারী, আর শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু।
মৌসুমি হয়েছে তিনটে, বর্ষাকাল, শরৎকাল, শীতকাল। বর্ষাকালে কি দক্ষিণ পশ্চিম, শরৎকাল হচ্ছে প্রত্যাবর্তনকারী, আর শীতকাল হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি ক্ষেত্রে কি করছে আমাদের এখানে মৌসুমি ধরেছে। তো হচ্ছে এই আমাদের ভারতের যে আর্দ্র গ্রীষ্মকাল আর শুষ্ক শীতকাল এই মৌসুমগুলোর ক্ষেত্রেই হয়। আচ্ছা, সমুদ্র উপকূলে ও দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রচুর জলীয়বাষ্প থাকে বলে বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাসে এই দেশে প্রচুর বৃষ্টিপাত ঘটে। 84%। এই দক্ষিণ পশ্চিম মৌসুমেও কত 84% আমাদের বৃষ্টিপাত ঘটেছে। 84%। কেন? কারণ এটা প্রচুর জলীয়বাষ্প পূরণ করে, কারণ এটা বঙ্গোপসাগর থেকে এসছে। ঠিক আছে। তো আমাদের দেশে যে 64% যে আমাদের কি 64% আমাদের যে চাষটা, মানে 64% যে পিপল তারা কি করে কৃষিকাজের উপর নির্ভরশীল। আর হচ্ছে যে আমাদের এখানে চা, পাট, চাটা, দার্জিলিং, পাট, ধান এগুলো মৌসুমের উপরে ডিপেন্ড করে লাগানো হয়। আচ্ছা, আর যদি বেশি মৌসুমি বায়ু যদি না হয় তাহলে কী হয় যে খরা সৃষ্টি হয়ে যায়, আর যদি মৌসুমি বায়ু বেশি হয়ে যায় তাহলে কী হলো এখানে বর্ষা হয়ে যায় বর্ষাকালে। আচ্ছা, মৌসুমি বন্টন 65 সেন্টিমিটার বৃষ্টি হয়, ঠিক আছে। এবার দেখবো যে শরৎকালে যে প্রত্যাবর্তন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে ভারতের বায়ুর সঙ্গে মিলন করলে, আচ্ছা দেখো এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এটা যায়, ধরো গেল, এবার আসার সময় প্রত্যাবর্তন আসার সময় এটা বঙ্গোপসাগরে কি হয় ওখানে শরৎকালে বঙ্গোপসাগর আসার সময় উষ্ণবায়ুর সঙ্গে মিশে একটা বিশাল একটা বৃষ্টি ঘটায়, সেটার নামে হচ্ছে কি আশ্বিনী ঝড়। আচ্ছা, উড়িষ্যা, অন্ধ্র উপকূলে এই ঝড়টা হয়। এবার দেখবো কালবৈশাখী। কালবৈশাখী কখন হয়? মে জুন মাসে হয়, ওটাই লেখা আছে প্রথমে। মে জুন মাসে কী হয় ওই ঘূর্ণবাদের মতনই জিনিসটা। মে জুন মাসে কী হয় যে উত্তর ভারতে কী হলো বিশেষত উত্তর পশ্চিম মরু অঞ্চলে প্রবল নিম্নচাপ সৃষ্টি হয়। এই সময় গ্রীষ্মকালে সমগ্র ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র নিম্নচাপের বলয় তৈরি হয়, ফলে পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে নিম্নচাপের দিকে চলে আসে। তাই তো এই স্থানীয়ভাবে ঝড় ও বৃষ্টিপাত সংঘটিত হয়। এই ঝড় ও বৃষ্টিপাতকে পশ্চিমবঙ্গে কালবৈশাখী নামে পরিচিত। ঠিক আছে, কালবৈশাখী নামে পরিচিত। আচ্ছা, এবার হচ্ছে মৌসুমী বিস্ফোরক। মানে কি হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপদ্বীপে, কোথায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপদ্বীপে কি হয় একটা নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই, হঠাৎ করে চলে আসে। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপদ্বীপে এটা হঠাৎ করে চলে আসে, কোনো দিনক্ষণ নেই। এই হঠাৎ করে যে আসায় মৌসুমী বায়ুকে আমরা কি বলি মৌসুমী বিস্ফোরক। এটা কখন হয়? জুন মাসে হয়। জুন মাসে কেরালার কোন জায়গায় মালাবার উপকূলে। এবার আশ্বিনী ঝড় মানে আশ্বিন মাসে হবে, যে অক্টোবর নভেম্বর মাসে। আচ্ছা, আপাত গতিতে অনুসারে নিরক্ষীয় ও দক্ষিণ অঞ্চলে যায়, ফলে উত্তর পশ্চিম ভারতে এইসব উচ্চচাপ কেন্দ্র সৃষ্টি হয় এবং ওই উচ্চচাপ কেন্দ্রের বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে ধাক্কা মেরে তার আগমন পথে ফিরিয়ে দিতে বাধ্য করে। এই সময় ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর স্থানীয় নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়, ফলে উচ্চচাপ কেন্দ্রের থেকে আগত বায়ুর সঙ্গে প্রত্যাবর্তনকারী মৌসুমী সংঘর্ষের ফলে এটা ঝড় বৃষ্টি হয়, তাকে বলে পশ্চিম ঝড়। আর পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে হয় কোথায়? ভূমধ্যসাগর। পাঞ্জাব হরিয়ানাতে বেশি হয় পশ্চিম ঝঞ্ঝা। এবার অ্যাগ্রো ক্লাইমেটিক জোন। তো অ্যাগ্রো ক্লাইমেটিক জোনকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই অনুসারেই এখানে চাষবাস হয়, যে কোথাকার মাটি কীরকম, কোথাকার টেম্পারেচার কেমন, সেভাবে। তো হচ্ছে যে সেই হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলকে 6 ভাগে ভাগ করা হয়েছে অ্যাগ্রো ক্লাইমেটিক জোন। কী কী না হচ্ছে এদিকে কোস্টাল স্যালাইন সয়েল, গাঙ্গেটিক অ্যালুভিয়াল আছে, তারপর এদিকে বৃদ্ধ পলিমাটি অঞ্চল। ঠিক আছে। আচ্ছা, নর্থার্ন হিল রিজন, তরাই তিস্তা অ্যালুভিয়াল জোন। আচ্ছা, এগুলা তোমাকে দেখতে হবে। হচ্ছে কোন আমাদের যেমন পুরুলিয়া জেলাতে কী আছে, আমরা আছি ঠিক এইখানে দেখতে গেলে কোথায় বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম। আচ্ছা, এই বৃদ্ধ অ্যালুভিয়াল অঞ্চলে দেখতে গেলে। আর হচ্ছে যে এই যে ল্যাটেরাইট অঞ্চল, এই ল্যাটেরাইট অঞ্চলের মাটিতে লাল কেন? কারণ লৌহ অক্সাইডের জন্য।
আর যে তরাই ও তিস্তা পলিমাটি অঞ্চল যেটা হচ্ছে যে যে জৈব পদার্থর জন্য তরাই ও তিস্তা অঞ্চলের জৈব পদার্থের জন্য সেখানে মাটিটি কেমন কালো। ঠিক আছে, এবার হচ্ছে ভারতের শস্য উৎপাদন মরশুম এবং মরশুম অনুযায়ী কী ভাগে ভাগ করা হয়। আচ্ছা, রবি শস্য, খারিফ শস্য, জায়দ শস্য। কী হচ্ছে রবি, খারিফ, জায়দ শস্য ভাগ করা হয়েছে 3 ভাগে। রবি, খারিফ, জায়দ। রবি শস্য, খারিফ শস্য, জায়দ শস্য। রবি শস্যের মধ্যে কী আসছে, যেগুলো ঠান্ডাকালে লাগা হয়, ঠান্ডাকালে। রবি আছে অক্টোবর টু জানুয়ারি মাসে, জানুয়ারি মাস থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে খারিফ। খারিফ হচ্ছে বর্ষাকালে যেটা লাগা হয়, বর্ষাকালে। যেটা এখন খারিফ শস্য বলছি বারবার, বর্ষাকালে জুন জুলাই। জায়দ, জায়দ হচ্ছে জায়দ শস্য গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে। মার্চ এপ্রিল, মার্চ এপ্রিল। আচ্ছা, এবার হচ্ছে কি খারিফ শস্য কোনগুলো, কী কী ভাগে ভাগ করা হয়? রবি শস্য, খারিফ শস্য, জায়দ শস্য। রবি শস্য মানে ঠান্ডাকালে যেগুলো লাগা হয়, ঠান্ডাকালে যেগুলো হয়, ঠান্ডাকালে লাগা হয় সবজির মধ্যে, এই ফসলের মধ্যে গম আছে, জোয়ার আছে, আর কি আছে এদিকে সবজির মধ্যে আছে ফুল কপি, বাঁধাকপি, আলুটা হচ্ছে একটা রবি ক্রপ, আলু। আর কি, আর কি হয় গরমকালে, ফুল আছে, বাঁধা আছে, যে কোনো এদিকে। আর কি দেখো, ফুলকপি, তিল আছে, আচ্ছা আলু আছে, গম, ঠিক আছে। বড় ধান, আচ্ছা বড় ধানটা তো রবি, এটা বড় ধান। বড় ধান বলেছি কি রবিটা হচ্ছে বর্ষাকালে। বর্ষাকালে কী লাগা হয়, বর্ষাকালে লাগা হয় বিশেষ করে দেখবো একবার। আচ্ছা, ধান তোলা, আমন ধান, ধানের মধ্যে আমন ধান, পাট। এই আমন ধান আর পাট, এই ধান, ধান আর পাট, এই দুটা একটা মোস্ট কমন একটা থিং লাগে। কি লাগে, যে ধান আর পাটের জন্য যে জমিটা ফিল্ড, সেই জমিটাতে জল দরকার। মানে কেমন জল দরকার, জল দাঁড়ায় থাকতে হবে সেই জিনিসটা। সেই জন্যে এটাও, এই পাটটাও খারিফ বা বর্ষাকালে হয়ে থাকে। আচ্ছা, আখটা হয়, তুলাটাও হয়, ডাল তো হয়, আখ, তুলা, ডাল। আখ, তুলা, ডাল, এগুলো হয়। আর যেটা হচ্ছে জল শস্য, জল শস্য মানে যেগুলো গ্রীষ্মকালে হয়, যেমন আউশ ধান, এটা আউশ ধানকে বলছি, আউশ ধান গ্রীষ্মকালে। আউশ, তরমুজ, কুকুম্বার মানে খিরা, এগুলো দেখি। টমেটো, টমেটো, টমেটো শীতকালে। আচ্ছা, এবার এসে যে কী কী আমাদের প্রধান ফসল, তার মধ্যে খাদ্য শস্য। তো খাদ্য শস্য মানে যেগুলো আমরা খাই, খাদ্য, খাদ্য তো সব, কিন্তু খাদ্য শস্য, শস্য আমরা কী কী করি, শস্যের আমরা কী কী করি, শস্য। ধানটা যেমন শস্য, গমটা শস্য, জোয়ারটা শস্য, বাজরার শস্য, রাগের শস্য, মেজটা মানে ভুট্টাটা শস্য, এসব শস্যের মধ্যে আসছে। আচ্ছা, ডালটা শস্য, বাগিচা, দেখো বাগিচা মানে বাগানে, বাগানে বাগিচা, বাগানে চা, কফি, তারপরে নারকেল, কোকোয়া বলে একটা ফসল, কোকোয়া, টবেকো, 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 টবেকো। আচ্ছা, টবেকো। আচ্ছা, এখানে তো সিনকোনা লিখেছে, টুথ সিনকোনা লিখেছে, ঠিক আছে, টুথ সিনকোনা দিই, টুথ সিনকোনা, সিনকোনা বুঝলি, সিনকোনা মানে। আচ্ছা, এবার হচ্ছে তন্তু, তন্তু মানে যেগুলা পাট উৎপাদন করবে, পাট জাতীয় গাছ, পাট। সেটা হচ্ছে রেশম, রেশম পাবো মানে পাট তো হবে, পাট। এবার সনটাকে পাট বলে দিই। তারপরে হচ্ছে কটন মানে তুলা। তারপরে হচ্ছে আর কি আছে,
আচ্ছা সম পার্টস রয়েছে, আচ্ছা মিস্টার ওই একই আন্ডারে মিস্টার একই আন্ডারে রয়েছে পার্টস যেগুলো এবার আছে ফলের তো আর বলবো না কিছু, ফল মেন লিখছি কিং অফ ফ্রুট ম্যাঙ্গো, পোলসন ফ্রুট কি বাবা এটা সিনোনিম বলবেন। এবার আছে সবজি তো সবজির মধ্যে যে কলা সবজি কী করে সবজি কলা, যদি জানো তো কমেন্ট করো, যদি কলা সবজি কমেন্ট করো যদি জানো তো। আর কি আছে আলু পেঁয়াজ পটল, আলু পেঁয়াজ আচ্ছা পটল এটাও দেখতে হচ্ছে আমাকে। আর কি আছে অন্যান্য ফসল, আচ্ছা নারকেল পাম তামাক, আচ্ছা নারকেল পাম তামাক সব বাগিচের মধ্যে প্লান্টেশন ক্রপ, যেগুলো বিউটিফুল প্লান্টেশন ক্রপের মধ্যে আসছে। এবার হচ্ছে আবহাওয়া পূর্বাভাস, এবার একদম লাস্ট টপিক যেটা আবহাওয়া পূর্বাভাস। ভাই কত মিনিট হলো? বুঝলি? কত মিনিট হলো? 26 আমি ঠিক জানা টাইম বন্ধ কর, জানালা বন্ধ করে দে। আচ্ছা বন্ধ কর। আচ্ছা হচ্ছে কি আবহাওয়া পূর্বাভাস মানে ওয়েদার ফোরকাস্টিং। মানে যে যে এখন 3 দিন কি অবস্থা আছে সেটা দেখে আগের 3 দিন কি অবস্থা হবে সেটা বলে দেওয়ার যে পদ্ধতি, যেটাকে বলা হয় ওয়েদার ফোরকাস্টিং। ফোরকাস্ট মানে হচ্ছে কি কোনো জিনিসটা আগের থেকে বলে দেওয়া। তো অতীতে কেমন অবস্থা ছিল সেগুলোকে দেখে যদি বলা হয় যে ভবিষ্যতে এরকম অবস্থা হবে, এরকম আবহাওয়া থাকবে, সেটাই হচ্ছে ওয়েদার ফোরকাস্টিং। এটা কারা বলে না মেট্রোলজিক্যাল, যারা মেট্রোলজিক্যাল অ্যাডভাইসারি, যারা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে কাজ করে তারা বলে। তুমি দেখবে যখন তোমার অঞ্চলে বা তোমার ওখানে যখন ঝড় বৃষ্টি প্রচুর হবে বিকেলবেলা, তখন তোমার ফোনে একটা মেসেজ চলে আসে যে উইথ স্ট্রং বলে। কারা পাঠায় ওটা? ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ওটা পাঠায়। যে ফরকাস্টিং বইয়ের ভাষায় লেখা আছে যে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে জলবায়ুর বিভিন্ন উপাদান যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি বিষয়ের অতীতের ধারাবাহিকতা রেকর্ডের উপর নির্ভর করে আগাম জলবায়ুর বিষয়ে জ্ঞাত করার যে প্রক্রিয়া সেটাকে আবহাওয়া পূর্বাভাস বলে। ঠিক আছে, ভালো জিনিস। এবার হচ্ছে আবহাওয়া পূর্বাভাসের উদ্দেশ্য। কী উদ্দেশ্য আছে আমাদের কৃষিক্ষেত্রে? আমরা কৃষিক্ষেত্রে এটা দেখবো, আমরা যদি আমরা দেখে বুঝতে আমরা জানবো যে আগের 5 দিন পর হয়তো বর্ষা আসবে। তো সেক্ষেত্রে আমরা সেইভাবে আমাদের ফিল্ড বা জমি বা আমরা নিজেরাও প্রিপারেশন দেবো যে 7 দিন পর বা 10 দিন পর আমাদেরকে চাষে নামতে হবে। আর হচ্ছে কি যে বীজ ফেলার সময় কখন আমরা বীজ ফেলবো সেটাও নির্ধারণ করে। আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে কোনো ভৌগোলিক জলবায়ু উপাদানগুলিকে গণনা করা হয় একদম। আচ্ছা উপাদানগুলি গণনা করা হয়। আর কি আছে যে কৃষিক্ষেত্রে কোনো রোগ পোকার সংক্রমণ, আচ্ছা কৃষিক্ষেত্রে কোনো রোগ পোকার সংক্রমণ, এটা কমন উদাহরণ দিই। দেখবে যখন অনেক বৃষ্টিপাত হয় তখন একটা পিঁপড়া, ডানাওয়ালা পিঁপড়া বাড়িতে লাইট একটা চলে আসে সন্ধ্যেবেলায় যখন জল পড়ে বৃষ্টিপাত বর্ষাকালে। সেরকম অনেক যেমন কার্টন বলে একটা পোকা আছে, কার্টন বা কী বলবো কার্টন বা এই যে হোয়াইট ক্রাউন, এগুলো প্রচুর বাড়ে বর্ষাকালে। আর হচ্ছে কি যে আবহাওয়া পূর্বাভাস থেকে আগাম বৃষ্টিপাতের খবর পেলে প্রাকৃতিক জলসেচের থেকে জানা যায়। আচ্ছা আর আবহাওয়া কী কাজ করে? কোনো সময় রেডিও বা টিভি চ্যানেল দেয় যে সকাল ভোরবেলা যে যারা মাছ ধরতে চান সমুদ্রের উপকূলে তারা যাবেন না, কারা দেয় ওটা? ওই ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল সার্ভিস, ওরাই বাংলা বলে দেবে। আর হচ্ছে অ্যাগ্রোমেট্রোলজিক্যাল অ্যাডভাইজারি সার্ভিস। দেখুন লাস্ট টপিক অ্যাগ্রোমেট্রোলজিক্যাল অ্যাডভাইজারি সার্ভিস। প্রথম হবে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। কত সালে চালু? 1935 সালে। কত সালে? 1935 সালে চালু হয়, এস্টাবলিশ হয়। এস্টাবলিশ 1945। আর কি হচ্ছে 30 বছর কাজ করার পর 1976 সালে অ্যাগ্রো মেট্রোলজিক্যাল এগ্রিকালচারাল অ্যাডভাইসারি সার্ভিস তৈরি হয়।
আচ্ছা 30 বছর পর 13 ইয়ার লেটার কি হলো, কি হয়, অ্যাগ্রোমেট্রোলজিক্যাল এগ্রিকালচারাল অ্যাডভাইজারি এগ্রিকালচারাল অ্যাডভাইজারি অ্যাডভাইজারি সার্ভিস চালু করা হবে না, নিয়োজিত সার্ভিস অ্যাগ্রোমেট্রোলজিক্যাল এগ্রিকালচারাল অ্যাডভাইজারি সার্ভিস হবে 30 বছর পর। ঠিক কত সালটা হচ্ছে 1976, 1976। ঠিক আছে, চালু হলো। আচ্ছা, এবার অ্যাগ্রোমেট্রিক্যাল অ্যাডভাইজারি সার্ভিস এটা যে রাজ্যের মেট্রোলজিক্যাল সেন্টার এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাহায্যে কাজ হতে থাকে। এবার ই করে যে স্টেটের যে মেট্রোলজিক্যাল সার্ভিস থাকে রাজ্যের প্লাস এগ্রিকালচারের যে মেট্রোলজিক্যাল তার সঙ্গে কাজ করে, অ্যাগ্রোমেট্রিক্সের সঙ্গে কাজ করে। আচ্ছা, বুঝলো। আচ্ছা, তো এটা থেকেও কত বছর, 30 বছর আমরা কাজ করেছিল, 30 ইয়ার কাজ করেছিল। তারপর 2007 সালে খ্রিস্টাব্দে আচ্ছা তারপর 2007 সালে কত সালে এবার চলে আসবে আমাদের 2007, 30 বছর পর কি হলো, ইন্টিগ্রেটেড মেট্রোলজিক্যাল সার্ভিস না মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ইন্টিগ্রেটেড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট চালু হয় 2007 সালে। 2007 সালে তো সেই তখন থেকে নামটা এখনো আসছে, চলে এসছে ইন্টিগ্রেটেড মেট্রোলজিক্যাল সার্ভিস, ইন্টিগ্রেটেড অ্যাগ্রোমেট্রো সার্ভিস, ইন্টিগ্রেটেড অ্যাগ্রোমেট সার্ভিস। কি নাম হচ্ছে, ইন্টিগ্রেটেড অ্যাগ্রোমেট, ইন্টিগ্রেটেড আইএমডি, তো ইন্টিগ্রেটেড অ্যাগ্রোমেট সার্ভিস। তো কি প্রথমে দেখবো যে ওয়েদার ফোরকাস্টিং, মানে যে নেক্সট আমাদের কিছুদিন আমাদের টেম্পারেচার বা অবস্থা কেমন থাকবে আমাদের সেখানে নির্দিষ্ট একটা ভৌগোলিক অঞ্চলের, সেটা আমাদেরকে কী করে জানবো না, ওয়েদার ফোরকাস্টের দ্বারা জানবো। আচ্ছা, সেটাকে চালায় প্রথমে চালাইছিল এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রোমেট্রোলজিক্যাল, আচ্ছা অ্যাগ্রোমেট্রোলজিক্যাল অ্যাডভাইজারি সার্ভিস, অ্যাগ্রোমেট্রোলজিক্যাল অ্যাডভাইজারি সার্ভিস আমার এখানে রয়েছে অ্যাগ্রোমেট্রোলজিক্যাল অ্যাডভাইজারি সার্ভিস। ঠিক আছে, তো তো হচ্ছে আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট চালু ছিল 1945 সালে এস্টাবলিশ হয়েছিল। ঠিক 30 বছর কৃষকদের কী করে না মেট্রোলজিক্যাল সার্ভিস দেয়। তারপর এগ্রিকালচারাল না এগ্রিকালচারাল না হচ্ছে অ্যাগ্রোমেট্রোলজিক্যাল এগ্রিকালচারাল অ্যাডভাইজারি সার্ভিস, এটা চালু হয়েছিল কত সালে 1976। তারপর এটা যৌথভাবে কাজ করে স্টেট মেট্রোলজিক্যাল সার্ভিস আর এগ্রিকালচার সার্ভিসের সঙ্গে, এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে 30 বছর। তারপরে এটা ইন্টিগ্রেটেড অ্যাগ্রোমেট্রো ডিপার্টমেন্টে চালু হয় 2007 সালে। ঠিক আছে, এই ছিল এটার খেলা। আর হচ্ছে এটাকে এবার 3 ভাগে ভাগ করা হয়েছে, আইএএসকে, ইন্টিগ্রেটেড অ্যাগ্রোমেট সার্ভিসকে, কি একটা হচ্ছে ন্যাশনাল, একটা স্টেট, একটা ডিস্ট্রিক্ট। কীভাবে ভাগ করা হয়েছে, 3 ভাগে, ন্যাশনাল, একটা স্টেট লেভেলে, একটা ডিস্ট্রিক্ট লেভেলে, ন্যাশনাল, স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল। ঠিক আছে, এবার এখানে কি আছে, এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। আচ্ছা, কোন স্থানের 25 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে কি বলা হবে, জলবায়ু বা ক্লাইমেট। নিজের কোনটি জলবায়ুর উপাদান, তো বায়ু প্রবাহ, আর্দ্রতা, বায়ুচাপ সবগুলি হবে, এখানে এটা সবগুলি হবে। এবার হচ্ছে অবক্ষেপণ যখন তার উপর পড়ে তখন সেটা হচ্ছে বৃষ্টিপাত। আচ্ছা, ভারতে বাংলাদেশে কী হয়, সাইক্লোন বা কি কালবৈশাখী। আচ্ছা, ভারতের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ কিলো হাইগ্রোমিটার। রেনগজ হচ্ছে বৃষ্টিপাত মাপার যন্ত্র। জলবায়ু 25 বা 30 বছরের যে গড় অবস্থা সেটাকে জলবায়ু বলবো। পশ্চিমবঙ্গের জলবায়ু কি, উষ্ণ ক্রান্তীয়। পরিচলন কি, উষ্ণ আর আর্দ্র বায়ু একসঙ্গে ধাক্কা লেগে যে বৃষ্টিপাত হয়। বললাম প্রথমে ছিল ঘূর্ণপাত কি, ঘূর্ণিঝড়ের মতো হয়, যেটা হয় চরম আর্দ্রতা, মানে স্যাচুরেটেড কি হয় যখন একটা নির্দিষ্ট একটা বায়ুতে কত পরিমাণ জল ধারণ করতে পারে সেটা হচ্ছে চরম। আর হচ্ছে আপেক্ষিক মানে হচ্ছে যে একটা বায়ু উষ্ণতার সঙ্গে সঙ্গে তার জল ধারণ ক্ষমতাও বাড়ে। তো একটা নির্দিষ্ট উষ্ণতা বায়ু কত পরিমাণ জল ধারণ করতে পারে সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা।
বিশুদ্ধ আধার এই যে আমাদের আমাদের আচ্ছা এবার হচ্ছে সংকটকালীন দিবাদীর্ঘ মানে প্রথমে হচ্ছে শর্ট ডে লাগছে তারপরে লং ডে লাগবে এটাই সংকটকালীন দিবাদীর্ঘ এবার শর্ট ডে প্ল্যান্ট নাম হচ্ছে কি শর্ট ডে প্ল্যান্ট তাদের খুব কম আলোতে পাবে দিবা দীর্ঘ দিবা ও দীর্ঘ দিবা মানে তাদের বেশি ইয়ে হয় জিনিস দরকার হয় কী কী ছিল মটর ছিল বিটা ভাইব্রিস ফাইভটি ছিল বিট মটর আর বিট হর্ষ দিবা তাদের কম আলোতে দরকার হয় তামাক ছিল আর ছিল আচ্ছা একটা দিবা নিরপেক্ষ মানে তাদের কোনো কোনো অসুবিধা নেই যেমন মেঘ ছিল আর সূর্যমুখী মানে ভুট্টা আর সূর্যমুখী এবার হচ্ছে 5 নম্বর প্রশ্ন প্রথম আছে বায়ুর মণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণ কী কী ছিল সূর্যের হচ্ছে পতন কোণের তারতম্য অক্ষাংশ এগুলো আলো প্রজাপতি কি মানে ফটো প্রেডিকশন কি দিবাদীর্ঘ অনুযায়ী সেন্টিমিটার আমি করে দিয়েছিলাম সেভাবে করবে আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বলছি কতটা আপেক্ষিক আর্দ্রতা বলেছিল মৌসুমের উপর কী প্রভাব এটা মুখস্থ করবে কৃষি উদ্যানে মৌসুমের প্রভাব একদম মৌসুমে এবং কী শব্দ সেখান থেকে শুরু করে একদম এগ্রিকালচারে বা চাষবাস কী প্রভাব সেটা এগ্রোক্লাইমেটিক অঞ্চল বলতে কি এটা আমি একটু কম বলেছি তো এগ্রোক্লাইমেটিক অঞ্চলকে আমরা 6 ভাগে ভাগ করেছি সেটা তোমরা দেখবে তোমরা কোন অঞ্চলে আছো একদম এটা মুখস্থ করে পরীক্ষায় এটা মাস্ট ইম্পর্টেন্ট আর যে আবহাওয়া পূর্বাভাস কি এটা পরীক্ষায় তো ইম্পর্টেন্ট নয় কিন্তু এই যে ছকটা এইভাবে তোমরা করে পড়বে প্রথম থেকে শেষ আচ্ছা ঠিক ঠিক আছে এবার আমরা নেক্সট হচ্ছে ক্লাস 3 করবো তো ঠিক আছে এখানেই ভিডিওটা শেষ করছি ঠিক আছে ধন্যবাদ